এইটা দিয়ে কিছু করা যেতে পারে কিনা সেটা জানতে চাই। না, শেয়ার অবজেক্টের উপরে কোনো রোল আপ করে ওই রেকর্ডে কিছু দেখানো আমার আমার জানা নেই, দেখতে হবে, চেক করে দেখতে হবে ওটা একটা যে দেখুন। আর একটা অটোমেটিক কোশ্চেন রোল আপ আছে আমার আছে এখানে, কিনা। এটা বুঝেছি ওখান থেকে করলে হচ্ছে কি হয়ে যাবে, শেয়ার বাই মি আর শেয়ার টু মি হচ্ছে রাইট করা যাবে, সেটা ঠিক আছে। রাইট। কোশ্চেনটা হচ্ছে অন্য জায়গায়। আমার হচ্ছে হ্যাঁ গিয়ে 4টে পারমিশন দেওয়া আছে, ক্রিয়েট, এডিট, ডিলিট, মডিফাই। হুম এই তিনটে আমি পারমিশন। আচ্ছা, এই হুম জিনিসগুলো সবকিছুই কাজ করছে যখন ভিউ অল অপশনটা আমার বন্ধ করা আছে। ভিউ অল হুম থাকলে হচ্ছে কি তনিমা হচ্ছে সব রেকর্ড দেখতে পাবে। হুম হুম তাই ভিউ অল হুম অপশনটাকে অন রেখে এই জিনিসটাকে কি করে কাজে লাগানো যেতে পারে, এটা এরকম কিছু অপশন আছে? না, আমার কাছে আমি ক্লিয়ার হলো না, কোশ্চেনটা আরেকবার বলতে হবে। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে কি, এখানে হচ্ছে গিয়ে আমি যখন তনিমাকে রাইটস দিয়েছি, আমি আমি হুম যখন তার মানে ওকে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে ক্রিয়েট, এডিট আর হচ্ছে গিয়ে ডিলিটের রাইটস দিয়েছি, ভিউ অলের রাইটস দিইনি। ওই জন্য ওর হচ্ছে গিয়ে আপনার লগ ইন থেকে আমি ও যেটা ক্রিয়েট করেছে এবং তাকে যেটা শেয়ার করা হয়েছে এই পরেই দেখতে পাচ্ছে। আমি এখানে তনিমার লগ ইনটা করলেও আরেকটা বুঝতে পারবেন। প্রোফাইলের কথা বলছেন নাকি ইয়ের কথা বলছেন, আমি মানে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। কোথাকার সিগারেট ডিলটা আমার ঠিক ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, প্রোফাইলের মধ্যে তনিমার প্রোফাইলের মধ্যে গিয়ে সেভ ওকে হচ্ছে কি ভিউয়াল অপশনটা আমি তুলে দিয়েছি, বাকি সবকিছু রাইটস দেওয়া আছে হুম প্রোফাইলের হুম মধ্যে রাইটস দিয়েছি। হুম হুম ওই হুম জন্য সে দেখতে পাচ্ছে ও যেগুলো ওনার আর ওকে যেটা শেয়ার করা হয়েছে ওইগুলো চারটেই দেখতে পাচ্ছি। কিন্তু হুম আমার রেকর্ড আছে, আমার কি এতগুলো রেকর্ড আছে একটা অবজেক্টের মধ্যে। হুম হুম আমি যদি তনিমাকে ভিউ অল করে দিই তাহলে তনিমা হুম কি করবে, সবগুলো রেকর্ড দেখতে পাবে এখানে। হুম হুম আমি চাইছি ভিউ অল অপশনটা অন থাকবে, কিন্তু তনিমা হচ্ছে গিয়ে ওর রেকর্ড আর শেয়ার রেকর্ডটা দেখতে পাবে, এরকম কিছু কি অপশন করা যায়? আমি সেটাই জানতে চাই। প্রোফাইলের মধ্যে ভিউ অন অন করা আছে তনিমার, ঠিক দেখুন, আছে। একটা ফিচার আছে, সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন লিস্ট। আমি জানি না হ্যাঁ, আপনি দেখেছেন কিনা। ওইটা না, দিয়ে রেকর্ড ব্লকিং করা যায়, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন ভিউয়াল, ওটা এটা ওই দিস ইজ নট দ্য ওয়ে অফ ডুইং ইট। আমি যদি ভিউয়াল পারমিশন কাউকে দিই, তার মানে দ্য ইন্টেনশন ইজ টু শো দেম অল রেকর্ডস অফ দ্যাট টেবল। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। আমি যদি না করতে চাই, আমি কন্ডিশনাল ভিজিবিলিটি দিতে চাই, একটা সাবসেট দেখাতে চাই, তাহলে আমি কোনোদিনই ভিউয়াল দেওয়া উচিত না আমার। হুম। আমি ভিউয়াল দিলাম দিয়ে রেকর্ড আমি ব্লক করছি, দিস ইজ নট দ্য অ্যাপ্রোচ অফ ডুইং না না, সেলফোর্স। এটা কেন করা হচ্ছে আমি বলে দিচ্ছি। আমি হুম আমাদের হুম অর্গানাইজেশনের কথা বলছি আমি। হুম হুম হ্যাঁ, আমি আমাদের অর্গানাইজেশনেও আমি এই জিনিসটাকে আমি এখানে করেছিলাম। হুম এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে একটা সাপোজ ধরুন ফোন নাম্বার আছে, হুম ঠিক আছে। হুম এবারে যেটা গ্লোবাল সার্চ আছে, ফোন নাম্বার হুম দিলে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে যদি ভিউ অল অপশন না থাকে হুম তাহলে ওকে যেটা শেয়ার করা হয়েছে বা ওর যেগুলো ওনার এই ওইগুলো ছাড়া আর কিছু দেখতে পাবে না, রাইট ঠিক আছে। রাইট। কিন্তু ভিউ অল যদি তুলে দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে এইটাই কোশ্চেন আসছে। এবারে ভিউ অল যদি তুলে দিই তাহলে কি হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে কি ওই নাম্বার দিয়ে কি করছে এরা নতুন করে হচ্ছে ডুপ্লিকেট লিড বানিয়ে যাচ্ছে। আমাদের এখানে এক্সিকিউটিভরা কি করে, আগে ফোন নাম্বারটা দিয়ে সার্চ করে অন্য হুম কারোর কাছে আছে কি না আছে সেটা আবার দেখে নেয়। এই হুম ভিউয়াল অপশন না দিলে হচ্ছে খুঁজে পাচ্ছে না। ওরা কি করছে, একটা করে এক্সট্রা ডুপ্লিকেট লিড বানিয়ে চলে যাচ্ছে একই নাম্বার দিয়ে। ওই জন্যই আমি কথাটা জিজ্ঞেস করলাম, ভিউয়াল থাকবে গ্লোবাল সার্চের মধ্যে, আমি ভিউয়াল দেখতে পাচ্ছি, আমি পুরো রেকর্ড দেখতে পাচ্ছি, কিন্তু ও হুম যখন তার লিস্ট ভিউ দেখবে তখন হুম। ওখানে ও আর ওর শেয়ারটা দেখতে পাবে। এটার আমি জন্য আমি লাস্ট ক্লাসে মানে দেখিয়েছিলাম, আমি জানি না আপনার ছিলেন কিনা, লিড ডুপ্লিকেশন রুলে আপনার এই ওডব্লিউডিটাকে বাইপাস করে দেওয়া যায়, যাতে এক্স্যাক্টলি আপনি যেটা চাইছেন সেই প্রবলেমটা না হয়। ইনফরমেশনটা দেখতে পাবে না, জাস্ট এটা জানতে পারবে যে ডুপ্লিকেট ইজ দেয়ার, দ্যাটস কারেক্ট। বাট দে নিড টু সি দ্য ইনফরমেশন অ্যাজ ওয়েল। না, তাহলে তো ভায়োলেশন হয়ে যাচ্ছে। আপনি একবার বলছেন যে আমি রেকর্ডটা ভাইলেশন দেখতে হচ্ছে, দেবো সব না, দেখাবো কিন্তু দেখাবো না, আবার আবার কোশ্চেনটা এইভাবে এটা চলে আবার কি আসছে। ধরি মাছ নাচুই পানি হয়ে গেল তো তাহলে? এরকম হয় হ্যাঁ না। সেটা বুঝতে পারছি আমি। এবার আপনাকে বলতে হবে যে দেয়ার ইজ আ লিড উইথ দিস ফোন নাম্বার, ব্যাস গল্প শেষ। ইউ ডু নট হ্যাভ দ্য অথরাইজেশন টু সি দ্য এন্টায়ার ইনফরমেশন। আর নাহলে পুরো ইনফরমেশনটা দেখিয়ে ওনাকে বলুন যে এই হচ্ছে লিড, এত তারিখে তৈরি হয়েছে, এ করেছে, তাই জন্য আপনাকে আমি আর লিড তৈরি করতে ইচ্ছে। বুঝাচ্ছেন না? দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে। ইউ ক্যান হ্যাভ হ্যাঁ বেস্ট অফ অল কিভাবে ওয়ার্ল্ডস। করতে হবে? হ্যাঁ সে বুঝতে পারছি। মানে এগুলো রেস্ট্রিকশন কোন রুলস আপনি যেটা বলছিলেন সেটা কিভাবে করা যায়? রেস্ট্রিকশন রেকর্ড রুলস এর একটা সেট আছে, কিন্তু ওটা বেসিক্যালি এটা মানে এটা এইরকম ইউআই নেই ওটার।
ওটা এবং ওটার অনেক রেস্ট্রিকশন রুলস আছে। আচ্ছা আচ্ছা। এই দেখুন, এটা রেস্ট্রিকশন রুল বলে একটা, না, আমি এটা একবার বলছি যে সব দেখতে দেবো, আবার বলছি যে না এখানে হচ্ছে কি দেখতে দেবো, এখানে দেখতে দেবো না। হ্যাঁ এটা ব্লকার সেট করা যায়, কিন্তু এটা বেসিক্যালি রেস্ট্রিকশন রুলটা এটা এটা প্রথম কথা, এটা মানে এটা যে দেখুন এইটা হচ্ছে বলা যেতে পারে এই যে স্টেপ বাই স্টেপ এখানে একটা খুব সুন্দর ডায়াগ্রাম আছে। হ্যাঁ কারেক্ট, এটা হচ্ছে বেস লেভেল অ্যাক্সেস ওডব্লিউডি দিয়ে, ঠিক আছে? তার মানে যে কোনো দুটো লোক যদি নিজেদের রেকর্ড না দেখতে চায় বা তাহলে ওডব্লিউডি রেস্ট্রিক্টেড অ্যাক্সেসে আনতে হবে। তারপরে রোল হায়ারার্কি দিয়ে আমরা ওপেন আপ করছি, এর শেয়ারিং রুল দিয়ে আমরা ওপেন আপ করছি, ফাইনালি ম্যানুয়াল শেয়ারিং দিয়ে আমি ওপেন আপ করছি, ঠিক আছে? এটা বিফোর রেস্ট্রিকশন রুলস, এটা এতক্ষণ আমরা শিখেছিলাম। এবার রেস্ট্রিকশন রুল যখন আসছে তখন এইখানে হচ্ছে হিডেন রেকর্ডস আউটসাইড দ্য রেকর্ড ক্রাইটেরিয়া। এবার যে মানে আপনি রেস্ট্রিকশন রুলটা আনলে, when restriction is applied to users, the data they had read access to via your sharing setting is further scoped into only records matching the record criteria. তার মানে আপনি কিছু ক্রাইটেরিয়াতে কিছু রেকর্ড ব্লক করে দিতে পারেন। This behavior is similar to how you can filter results in a list view or report, except that it is permanent. The number of records visible to any user can vary greatly depending on the value you set in the record criteria. ঠিক আছে? এটা কিন্তু এই রেস্ট্রিকশন রুলসে অনেক কনসিডারেশন আছে। মানে রেস্ট্রিকশন ক্রিয়েট করার জন্য ডাইরেক্টলি কোনো ইউআই নেই। তো এটা বেসিক্যালি একটা সেট আছে যেটা দিয়ে এই ডেভেলপার গাইড দিয়ে রেস্ট্রিকশন রুলটা টুলিং এপিআই দিয়ে করতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে এখানে এখন একটা ইউআই দেওয়ার কথা ছিল একটা টুলের, কারণ ওটা দেখি আছে নাকি। হ্যাঁ এই যে রেস্ট্রিকশন রুলটা এখন রয়েছে, দেখতে পাবেন এটা। পাচ্ছে তো? হ্যাঁ, এই রেস্ট্রিকশন রুলটা দিয়ে আমি কি করলাম, এটা সেট করে দিলাম যে এই ক্রাইটেরিয়াটা একদম ম্যাচ করতে হবে। তখন আমি মানে এটার একটা ফিল্টারিং করে দিলাম আফটার অল দ্য রুলস অ্যাপ্লাইড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। রেস্ট্রিকশন রুল থাকলে মানে ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড, যে কারণে রেস্ট্রিকশন রুলটা খুব বেশি আমি ইউজ হতে দেখিনি। আচ্ছা, মানে এখন তো মনে হচ্ছে অবজেক্টের ভেতরে দিয়েছে একটা রেস্ট্রিকশন রুলস গুলো। এখন রেস্ট্রিকশন রুল আছে যেখান থেকে আপনি এই ব্লকারটা ইউজ করতে এক্স্যাক্টলি আপনার যে রিকোয়ারমেন্ট ছিল ভিউ অল পারমিশন দিয়ে আমি কিছু কিছু না দেখাতে চাই, এটা আপনি করতে পারেন। ঠিক আছে? রেস্ট্রিকশন রুলের পারপাস আসলে এক্সটার্নাল অবজেক্টটাকে ব্লকার জন্য। এক্সটার্নাল অবজেক্ট কি জিনিস সেটা পরে ডিসকাশন করব। ওইটার জন্য রেস্ট্রিকশন রুল ফার মোর মানে বেনিফিশিয়াল, বা রেস্ট্রিকশন রুল বেনিফিশিয়াল হচ্ছে যে অবজেক্টস গুলোতে আপনি শেয়ারিং ফেয়ারিং করতে পারছেন না, সেই সব অবজেক্টস গুলোর উপরে আপনি করতে পারবেন। এই দেখুন, রেস্ট্রিকশন রুল ইজ অ্যাভেলেবল ফর কাস্টম অবজেক্ট, এক্সটার্নাল অবজেক্টস, কন্ট্রাক্ট, ইভেন্ট, টাইমশিট, এই কটা অবজেক্টস এর উপরে আপনি রেস্ট্রিকশন রুল অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আচ্ছা। কাস্টম অবজেক্টের জন্য আপনাদের পুরো ইমপ্লিমেন্টেশন যেহেতু কাস্টম অবজেক্টের উপরে, আপনি রেস্ট্রিকশন রুল ইউজ করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্ট যেমন অ্যাকাউন্ট যেগুলো আমরা দেখলাম এতদিন, ওটার উপরে কিন্তু দেখবেন রেস্ট্রিকশন রুল নেই। আমি যদি ওখানে রেস্ট্রিকশন রুল সেট করি অপরচুনিটি সাপোজ অবজেক্টের মধ্যে, অপরচুনিটি হচ্ছে গিয়ে আপনাদের কাস্টম অপরচুনিটির উপরে করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড অপরচুনিটির উপরে আপনি কাস্টম অপরচুনিটি, আমাদের কাস্টম অপরচুনিটি বলছি আমি, রাইট। ওখানে হচ্ছে গিয়ে ভিউ অল পারমিশন দেওয়া হলো, কিন্তু এখান থেকে হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন আমি করে দিতে পারি। আপনি রেস্ট্রিকশন দিয়ে ওই ব্লক করে দিতে পারেন কিছু। আমি যেহেতু হচ্ছে গিয়ে আমি কাস্টম অবজেক্টের উপরে করছি, আমি যদি গ্লোবাল সার্চে, আমি যে এক্সাম্পলটা দিলাম ফোন নাম্বার দিয়ে যদি সার্চ করি, এই রেস্ট্রিকশনটার জন্য তো সেখানেও তো দেখাবে না নিশ্চয়ই গ্লোবাল সার্চে। দেখুন, রেকর্ড শেয়ারিং বা রেকর্ড সিকিউরিটির পারপাসটা হচ্ছে এমন একটা সেটিং যেটা দিয়ে আপনাকে ওই রেকর্ডটা মানে অর্গে যে ওই রেকর্ডটা আদপে আছে সেটাই আপনাকে জানতে না দেওয়া। আচ্ছা। তো আপনি যদি বলেন যে আমি রেকর্ডটা সার্চ করতে পারবো এদিকে দেখতে পারবো না, দ্যাট ইজ এ অক্সিমরন রিকোয়ারমেন্ট। তাহলে তো এটা তো আলাদা হচ্ছে গিয়ে ভাবে কোডিং লিখে যদি বানানো যায় একটা কোনো একটা, তাহলে আপনাকে একটা স্ক্রিন দিতে হবে, যে স্ক্রিনে আপনি উইদাউট শেয়ারিং এ একটা গ্লোবাল সার্চ মারবেন, দিয়ে ওকে খালি ট্রু আর ফলস এ রিটার্ন করে দেবেন যে হ্যাঁ এই ডেটাটা আছে, ওটা একটা হ্যাঁ বা না তা করতে পারেন। হ্যাঁ, ওটা কোডিং লিখে করতে হবে, এছাড়া কোডিং না ফ্লো দিয়ে করতে পারেন। আপনি একটা স্ক্রিন ফ্লো লিখে ওটা সিস্টেম কনটেক্সটে চালিয়ে ওকে বলে দেবেন যে হ্যাঁ ডেটাটা আছে কিনা, দ্যাটস ইট।
ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু ভ্যালুটা যদি দেখিয়েই দেন তাহলে তো ভায়োলেশন হয়ে গেল অফ দ্য ওডব্লিউ সেটিং। না, না ভ্যালু দেখতে পাবে কিন্তু হচ্ছে গিয়ে কোনো এডিট করতে পারবে। তাহলে দেখাবে না, একটা দুটো ভ্যালু দেখিয়ে দেবে, বলবে এত তারিখে দেখুন এই রেকর্ডটা আরেকটাতে এই ওনার গ্লোবাল সার্চ করে হোম পেজে একটা দিয়ে করে দেওয়া যায়, সেটা কথা না। না, গ্লোবাল সার্চের অপশন দিলেই আপনাকে ওই রেকর্ডটা ওপেন আপ করতে হবে। গ্লোবাল সার্চ করতে পারবে না উইদাউট ওপেনিং আপ দ্যাট রেকর্ড। না থাকলে হবে না। হবে না। গ্লোবাল সার্চ ওই ওপরে মাথার উপরে যদি সার্চ মারতে হয় তাহলে ওই রেকর্ডটা আপনাকে বুঝতে শেয়ার করতে হবে, না হলে ওই রেকর্ডটাতে অ্যাক্সেস দিতে হবে, না হলে ওই দ্যাট রেকর্ড ডাজ নট এক্সিস্ট ফর ইউ। ঠিক আছে। তার মানে এটা আলাদা কোনো ভাবে একটা হচ্ছে ফ্লো দিয়ে হচ্ছে দেখাতে হবে। আপনাকে একটা ফ্লো বা একটা স্ক্রিন লিখে কম্পোনেন্ট লিখে আপনাকে ওইটা চেক করে নিতে হবে বা দেখাতে হবে ইউজারকে যে এই ও একটা রেকর্ড চেকিং অপশন আপনি দিতে পারেন। বা আপনি ওই একটা রেকর্ডটা যখন ক্রিয়েট হয়ে গেল ওখানে একটা ফ্লো চালিয়ে দেখিয়ে দিলেন যে পোটেনশিয়াল ডুপ্লিকেট সামথিং অফ দ্যাট সর্ট। আচ্ছা, বুঝলেন? এগুলো করা যায়। মানে শেয়ার বাই মিটা করতে গেলে হচ্ছে গিয়ে মানে আমাকে আলাদা করে ফ্লো লিখে হচ্ছে গিয়ে শেয়ার করতে হবে, এছাড়া কিছু রাস্তা নেই এই মুহূর্তে, এই তো যেটা আপনি আগে বললেন শেয়ার বাই মি ট্র্যাক করার জন্য হ্যাঁ শেয়ার্ড বাই মি বলে, হ্যাঁ সেরকম ডাইরেক্টলি আমি তো কোনো ফ্ল্যাগ এর কথা আমার মনে পড়ছে না, আমি দেখে বলতে পারবো। মানে আলাদা একটা ফ্লো বানিয়ে শেয়ার করে যে অবজেক্টটাকে আমি মানে যে অপরচুনিটিটাকে সাপোজ শেয়ার করছি সেখানে একটা ফ্ল্যাগ ফেলে দিতে এখানে হবে। একটা ফ্ল্যাগ দিলে হ্যাঁ শেয়ার্ড বাই মি এরকম type। আর একটা টেক্সট ফিলও বানানো যেতে পারে, যে যার সাথে হচ্ছে ওই অপরচুনিটি শেয়ার আছে ওখানে কমা কমা দিয়ে নামগুলো দিলে হচ্ছে দেখতে পাবে ওখানে একদম 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 কাকে কাকে শেয়ার করা হয়েছে। অ্যাবসলিউট অ্যাবসলিউট। এইগুলো অটোমেশন সেগুলো আপনাকেই বানাতে হবে ফর দ্যাট। ঠিক আছে মোটামুটি। আর এই তনিমার যেটা আমি এখানে এটা কোত্থেকে দেখো বলুন তো, আমি বুঝতে পারছি না। তনিমারটায় আরো টাইম নিয়ে দেখতে হবে, এটা আমি টুক করে বলতে পারবো না। এটা অ্যাক্সেস দিতে হবে আমাকে, ওই ইউজারটা কিভাবে বানানো হয়েছে, প্রোফাইল কি আছে সেগুলো সব দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখে নেবো আপনি। ঠিক আছে ঠিক আছে। আমি পয়েন্টার্স গুলো দেখে নেবো, সেগুলো আমি আপনাকে দেখতে বলবো আগে, দেন আই উইল কাম ব্যাক। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আজকে আমরা তাহলে ইয়েটা শুরু করি, অটোমেশন গুলো স্টার্ট করি। অটোমেশন গুলো বাকি ছিল তাই তো, না অটোমেশন হয়ে গেছিল? অটোমেশন না কিছু হয়নি। বাকি ছিল। বাকি ছিল তো। অটোমেশন আগে দেখবো না রিপোর্ট ড্যাশবোর্ড আগে দেখবো? অটোমেশন আগে দেখবেন। তার আগে বলি কয়েকটা জিনিস আপনি বলেছিলেন যে এগুলো পরে দেখিয়ে নেব, পরে বলে দেবো, সেগুলো কিন্তু এখন অনেক কিছু বাকি রয়েছে। কিরকম? বাটন গুলো মধ্যে বাকি রয়েছে না? বাটন হ্যাঁ বাটন অবজেক্ট ওই যে ওইগুলো ফ্লো এর সাথে হবে বলে আজকে এখন এই যে ওগুলোই শুরু হবে, এখন ওইটাই শুরু হবে। আমরা এই লিস্টের উপর এই ধরে ধরে যাচ্ছিলাম না, আমাদের এই পার্টটা বাকি ছিল। হ্যাঁ লিস্টিং পেজ আমরা করে নিয়েছি, পেজ লেআউট আমাদের কাছে ক্লিয়ার, ফিল্ডার রিলেশনশিপ ক্লিয়ার, কম্প্যাক্ট লেআউট ক্লিয়ার। আচ্ছা, আর আর আমরা ভ্যালিডেশন রুল ক্লিয়ার। আচ্ছা, আর আমাদের কাছে এখানে আর শেখার মতন সেটা রেকর্ড টাইপ আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এগুলো খুব সহজ জিনিস, এগুলো আমি তাও একবার বলে দিচ্ছি। সার্চ লেআউট হচ্ছে আপনি যখন সার্চ করছেন কি কি ফিল্ড আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটা রেকর্ড যখন উপর থেকে যখন একটা অ্যাকাউন্ট সার্চ করবেন তাহলে যে যে ফিল্ডগুলো আপনি কলমসগুলো আপনি ডিসপ্লে করেন সার্চ লেআউটে, সেটা এটা এখান দিয়ে ইয়ে করা। ঠিক আছে, চেঞ্জ করা যায় তো এখানে? হ্যাঁ হ্যাঁ একদম একদম। এখানে ধরুন আপনি বললেন যে আমি অ্যাকাউন্ট অ্যালায়েন্স দেখবো না, অ্যাকাউন্ট সাইটও দেখবো না, অ্যাকাউন্ট ফোন নাম্বার আর ইন্ডাস্ট্রি দেখবো। কটা ফিল্ড এখানে অ্যাড করানো যায়? এটা আমি কোনোদিন চেক করে দেখিনি, তবে অনেক ফিল্ড এখানে অ্যাপ্লাই করা যায়। তো ট্রাই ইট আউট হাউ মেনি। এই উপরে উপরে এটা সার্চ সেটআপ আলাদা জিনিস, এখানে অ্যাকাউন্ট সার্চ করতে হবে। ঠিক আছে, ডেটা সার্চ ধরুন এইখানে আমি অল অ্যাকাউন্ট, এখানে কি এটা ইয়ে ছিল? আচ্ছা, পার্সন অ্যাকাউন্ট আমি দেখিয়েছিলাম কি করে তৈরি করে। ঠিক আছে, না না দেখা নেই পার্সন অ্যাকাউন্ট। পার্সন অ্যাকাউন্ট দেখায়নি? না। আচ্ছা ওকে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট আমরা অলরেডি জানি, বিজনেস অ্যাকাউন্ট মানে একটা কোম্পানি যার আন্ডারে কন্ট্যাক্ট আছে। আচ্ছা, এবার আমি যদি এই ইয়েস অ্যাকাউন্টটাকেই খুলি, এটা দিয়ে সার্চ মারি,
IS তো নয়, টেস্ট অ্যাকাউন্ট, টেস্ট অ্যাকাউন্ট দিয়ে সার্চ করলাম, টেক্সট অ্যাকাউন্ট 900 যদি এখানে কি থাকছে এই তিনটে ফিল্ড দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট, ফোন আর ইন্ডাস্ট্রি, এক্স্যাক্টলি সেটাই আমরা সেট করলাম এখানে। ঠিক আছে, তাহলে এটার ইউটিলাইজেশন আমরা বুঝে গেলাম। আচ্ছা, রিলেটেড লুকআপ ফিল্টার এই জিনিসটা এইখানটায় এখন আর ইউটিলাইজ করা উচিত না বা করে না, এটা ক্লাসিকে বেশি ইউজ হতো। আচ্ছা, এইখানটায় এটার এখন বেটার এক্সাম্পল হচ্ছে ডাইনামিক রিলেটেড লিস্ট তৈরি করা। ঠিক আছে, আচ্ছা এইবার আমি আর একটা জিনিস দেখাই, লিস্ট ভিউ বাটন লেআউট। লিস্ট ভিউ বাটন লেআউটটা হচ্ছে এই যে পেজে, এই পেজে আমি কি কি বাটন এইখানে রাখবো। ঠিক আছে, ধরুন অ্যাকাউন্ট পেজে যদি যাই, অ্যাকাউন্ট পেজে আমি এখানে বিভিন্ন টুলের বিভিন্ন আছে, আমি ধরুন নিউ বাট দিয়ে সব আমি সরিয়ে দেবো। তাহলে অ্যাকাউন্টে জাস্ট নিউ বাটনটা চলে এলো, বাকিগুলো সরে গেল। ঠিক আছে, তো ফার সো গুড। আচ্ছা, এগুলো অ্যাডভান্স টপিক, এগুলো আর ঢুকে লাভ নেই। আচ্ছা, আর কি আছে, এবার আমরা যাবো লুকআপের যেটা সার্চ হয় ওখানে দুটো করে রো দেখায়, কখনো কখনো একটা রো দেখায়। কোনটা? ওটা কি লুকআপ কোনো একটা লুকআপে আমি যখন সার্চ করছি সেটা কোন জায়গা থেকে বলুন, সার্চ লেআউটের ভেতরেই, এই সার্চ লেআউট, হ্যাঁ হ্যাঁ, এটা এখানেই হবে, ফার্স্ট দুটোটাই নিয়ে নেবে। যেখানে যেখানে সার্চ হবে সেখানেই ওটা দেখাবে। আচ্ছা, লুকআপ যখন আমি একটা কোনো ফিল্ড বানাচ্ছি, ওখানে যখন আমি টাইপ করছি, ঠিক আছে, কটা ক্যারেক্টার টাইপ করার পর তারপর লিস্টটা দেখায়, এরকম কিছু কি কোনো জায়গা আছে যেখানে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার থেকেই দেখাবে? আমি লুকআপ বানিয়েছিলাম, সেখানে দেখছি 3খানা ক্যারেক্টার টাইপ করার পর তারপরে হচ্ছে কি আমাকে ক্যারেক্টারই নেয় সব, মানে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, 3টে ক্যারেক্টার। 3টে ক্যারেক্টার, হ্যাঁ গ্লোবাল স্ট্যান্ডার্ড। আর এখানে টাইপিং ফিল্ড যখনই হয় তখন 3টে ক্যারেক্টার গ্লোবাল স্ট্যান্ডার্ড আকার। ধরুন এইটা এরম ভাবে লিখবো, এটা এমনি রিসেন্ট ফিল্ডস অলরেডি দেখিয়ে দেবে, কিন্তু ধরুন দেখায় রিসেন্ট ফিল্ড, রিসেন্টে থাকলে ও অটোমেটিক দেখানো শুরু করে দেবে। কিন্তু যদি আপনি এমনি সার্চ মারতে চান, ধরুন এরম টাইপের করলে, কি না ওটা পার, এটাও রিসেন্ট রেকর্ড, একটা রেকর্ড করি যেটা আমি রিসেন্টলি ইউজ করিনি। আচ্ছা, এর সার্চিংটা কি আপনার ফার্স্ট ক্যারেক্টার থেকে শুরু হয় না স্ট্রিং যেখানে ইচ্ছে থাকবে সেটাই পাবে? এই দেখুন, আমি যদি এইখানটা নিয়ে আসি, এটা তো নতুন অবজেক্ট, হ্যাঁ, এটা এস দিয়ে কিছু, কিন্তু এস দিয়ে সার্চ করছে অন দ্য রিসেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা, বুঝতে পারছেন, এগুলো রিসেন্টে করছে। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু ও কিন্তু এবার রিসেন্ট অ্যাকাউন্টে নয়, ও করে দিল সার্চে। থার্ড ক্যারেক্টার যেই আনবে ও মানে সার্চ মারা শুরু করে দেবে। তার মানে এটা সার্চিংটা ফার্স্ট ক্যারেক্টার থেকে হচ্ছে। হ্যাঁ, যদি রিসেন্ট অ্যাকাউন্টে হবে, কিন্তু ডেটাবেস হিটটা করবে না ফার্স্ট ক্যারেক্টারের উপরে। না, আমি সেটা বলছি না, আমি যখনই একটা টাইপ করছি ওখানে, সোমনাথের হচ্ছে গিয়ে মাই নেম ইজ সোমনাথ, আমি ইজ সার্চ করলাম, ইজ সার্চ করলে কি ইজ দিয়ে যেগুলো আছে সেগুলো দেখাবে, না হচ্ছে ফার্স্টে যেটা ইজ দিয়ে শুরু হয়েছে সেটা দেখাবে? না, ওরকম কিছু ব্যাপার নেই, যেখানে আছে ওই ক্যারেক্টারটা সেটা পিক আপ করে নেবে। মানে কোনো একটা প্রথম দুটো ক্যারেক্টার, এই যে যেমন অ্যাকাউন্ট দেখা, এখানে এ সি লিখছি, দেখছো এই দুটো বোল্ড হলো। আচ্ছা, তো ওরকম ব্যাপার নেই যে এটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা রিসেন্ট রেকর্ডে যাবে। আমি যদি এটাকে এবার এই করি তাহলে ও এবার সার্চটা মারলো। এবার আমি যদি এটা এই করি তাহলে দেখুন অ্যাডিশনাল এবার ফিল্টার থেকে ডেটাবেস থেকে তুলে নিয়ে এলো 3 নম্বর পজিশনের পর ডেটাবেস থেকে হচ্ছে গিয়ে কারেক্ট, তার আগে রিসেন্ট রেকর্ড থেকে তোলে। ঠিক আছে, আচ্ছা আপনি একবার অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে গিয়ে ওই যে যেখানে ম্যানুয়াল শেয়ারিং বাটনটা, যখন একটা অ্যাকাউন্ট ওপেন করুন, এখানে যে ম্যানুয়াল শেয়ারিংটা আছে একবার ক্লিক করুন। এখানে ধরুন ইন্টিগ্রেশন ইউজারকে কি আছে, রিড রাইট আছে, তো ইন্টিগ্রেশন ইউজারকে আবার ধরুন আপনি যদি অ্যাক্সেস দিতে চান বা অন্য কোনো একটা ইউজারকে শেয়ার করতে চান, ওই উপরে সার্চ ফিল্ডটা আপনার কাজ করছে দেখুন তো। এখানে তো ইউজার নেই, এটা ডেভেলপমেন্ট বক্স, এখানে তো দুটো ইউজারই আছে। আপনি সেই ইন্টিগ্রেশন ইউজার আর সিস্টেম বোধহয় আর একটা কি ইউজার একটা থাকে, ওই ইউজারই থাকবে, এছাড়া আর কিছু পাবেন না।
কিছুই নেই কিন্তু, অথচ আপনি ইউজারে যান এই তিনটে ছাড়া আরো এই সরি দুটো ছাড়া, এখানে তো দুটো ইউজার দেখতে পাচ্ছি, একটা ইন্টিগ্রেশন ইউজার, একটা আপনার নাম আছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে এটা হচ্ছে পাবলিক গ্রুপ, এটা অন্য, এটা হ্যাঁ, এটা ওটা তো group। কিন্তু শেয়ারিং আপনি দিয়ে। ইউজারে যান, ইউজারে আরো বেশি ইউজার আছে। না, ইউজারে বেশি ইউজার থাকলে কিন্তু তারা রেকর্ড ওনার নয়। এখানে যে ইউজার্স গুলোকে আপনি অ্যাসাইন করতে পারবেন সেগুলো সেলসফোর্স ইউজার্স। এটা হবে, এই দেখুন টাইপ অফ ইউজারটা দেখতে হবে, লাইসেন্সটা দেখতে হবে, অনেক কিছু আছে এখানে। এটা চ্যাটার ফ্রি ইউজার, এর কোনোদিন রেকর্ড ওনারশিপ নিতে পারবেন। ইনফ্যাক্ট চ্যাটার ইউজার ইনফ্যাক্ট এক্সটার্নাল ইউজার্স, ঠিক আছে। ও রিক্স ক্লাউডের যে ইউজার্স গুলো আছে এগুলো অ্যানালিটিক্স এর ইউজ, মানে মানে ইন্টিগ্রেশনের জন্য বা তার সিকিউরিটির জন্য। এরা কোনো সিআরএম ইউজার নয় এগুলো। ওই জন্যই দেখাচ্ছে না ওখানে, না? কারেক্ট। তো এরকম অনেক তৈরি হয়। এরকম অনেক সিস্টেম ইউজার্স ফিল্ড দেখতে পাবেন যে ফিল্ড গুলো আদপে লগড ইন ইউজার নয়, মানে বা সেলস ইউজার নয়। তো সেখানে আপনি ওদেরকে অ্যাসাইন করতে পারবেন। আচ্ছা, ওই জন্য আমি খুঁজে পাচ্ছি না, কিছুতেই আসছে না ওখানে। তো আপনার দেখতে হবে যে ওটা কি ধরনের ইউজার, ওটা সেলস, একটা সেলস ক্লাউড ইউজার বানিয়ে নিয়ে সেটাকে অ্যাসাইন করবে, তাহলে কাজ হবে। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ। শেয়ারিং বাটনটা আমি পেজ লেআউটে, অ্যাকাউন্টসের পেজ লেআউটে আমার ছিল, কিন্তু ওটা আমি দেখতে পাচ্ছিলাম বাটনটা। পেজ লেআউটে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমি ওই ডাইনামিক পেজে আপগ্রেড করছি, সোনাদা কালকে জিজ্ঞেস করতে, সোনাদা ওটা ডাইনামিক পেজে আপগ্রেড করতে, তবে আমি দেখতে পাই। এইটা কেন? এই যে শেয়ারিং বাটনটা যেটা আপনি মাউসটা ধরে রেখেছেন, এটা পেজ লেআউট থেকে আমি অ্যাড করেছিলাম, মানে করাই ছিল ইনফ্যাক্ট, কিছুতেই আমার এই ড্রপ ডাউনে শেয়ারিংটা আসছিল। আমার তো মনে হয় না আমরা এই পেজটা আমরা ডাইনামিক শেয়ারিং দিয়ে করেছি। আমি যদি এডিট পেজে যাই, আমার তো মনে হয় না এটা ডাইনামিক শেয়ারিং, আমার ডাইনামিক অ্যাকশন দিয়ে করা ছিল। এই দেখুন আমার ডাইনামিক অ্যাকশনে আপগ্রেডই নেই। তো দিব্যি দেখাচ্ছে শেয়ারিং। না, আমাদের কিন্তু আসছিল, দীপকজিটাই খালি আসছে না। হ্যাঁ, আমারটা আসছিল না, কিছুতেই আসছিল না। তাহলে আপনার প্রোফাইলটা হয়তো আলাদা হবে, সেই কারণে আপনার পেজ লেআউট হয়তো রং অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। না, প্রোফাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরই তো আছে। কিছু তো প্রবলেম হয়ে থাকবে, না হলে তো এটা হতে পারে না। ঠিক আছে, যাই তো সলভ হয়ে গেছে, ছাড়ো। ঠিক আছে। আচ্ছা অনিমেষ, বলছি যে ওই সোমনাথদা যে শেয়ারিং এর যে ফিল্ডটা বানিয়েছে ওই ইস শেয়ার, সেইটা ওই ডলার ইউজার দিয়ে যে বানিয়েছে, ওটা কিন্তু আমি দেখার পর, মানে সোমনাথদা বানানোর পর আমি দেখেছি, আমি কিন্তু নিজে করতে পারছিলাম না, কারণ আমার আইডিয়াই ছিল না। জানি বুঝতে পেরেছি। ওটা একটু সোমনাথদা করেছে, তাই জন্য ওটা কেটে গেছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে শেয়ারিং সেটিংস এ গিয়ে ধরুন মাই পাবলিক গ্রুপ বা ধরুন কিছু একটা যে আমি গ্রুপ বানিয়েছি, ওইটা যখন আমি ওই মাই পাবলিক গ্রুপ করলাম, যে কোন ডেটাটা শেয়ার করতে চাই আর কার সাথে শেয়ার করতে চাই, সেখানে যদি মাই পাবলিক গ্রুপ না করে আমি ওখানে ইন্টারনাল ইউজার্স করি, তাহলে ওয়ার্ক বেঞ্চে ওই name.name যেটা আছে, যার সাথে শেয়ার হচ্ছে, সেখানটা খালি আসছে। সেটা কি এই জন্য, কারণ ইন্টারনাল ইউজার্স থেকেই আমি মাই গ্রুপটা বানাচ্ছি বলে? না, একটু দেখাতে হবে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখাতে হবে। আমি প্রেজেন্টেশন স্টপ করছি। ইন্টারনাল গ্রুপটা আসলে একটা পাবলিক গ্রুপ, মানে ওটা একটা ধরনের সিস্টেম পাবলিক গ্রুপ, তো ওটার বিহেভিয়ারটা একটু আলাদা। এই যে এখানে চ্যানেল রোলটা দেখি একটু। হ্যাঁ, ওটা কি করে দেব? এখানে তো ইন্টারনাল ইউজার্স রিড রাইট। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার এইখানে এই যে দেখছেন, এটা আসছে যে অ্যাকাউন্ট, হ্যাঁ, কোনটায় আসছে? এই যে অ্যাকাউন্ট শেয়ার ইউজার্স যেটা করেছি আরেকটা, তাতে কিন্তু দেখাচ্ছে, বাট ওইটা দেখাচ্ছে না। কারেক্ট, ওটা একটা সিস্টেম গ্রুপ যেহেতু, তাই জন্য ওটার ওই আইডিটা ওখানে দেখায় না। আমার ওটা বোধহয় শেয়ার করা হয়, ওটার জন্য একটা আলাদা প্যারামিটার আছে, আমি একবার দেখে বলে দেবো। আচ্ছা, কিন্তু ওটা আসলে গ্রুপ নেমে এরকম দেখায় না, ঠিক, ইউ আর রাইট। আচ্ছা, কিন্তু ওর এন্ট্রিটা তৈরি হচ্ছে ওটার জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক।
ওটা মানে ঠিক আছে। আইডিটা থাকে, নেমটা থাকে না, তাই জন্য ওটা ব্ল্যাঙ্ক আসছে। আমার ঠিক মনে পড়ছে না, এবার দেখে দেবো। ঠিক আছে। এটা নেমটা, চলুন ওপরে যান, একটু ওপরে যান, কোয়ারিটা যান, হ্যাঁ, দিয়ে ওই ইউজার গ্রুপ ডটটা উড়িয়ে দিয়ে ওখানটা আইডি টাইপ করুন। হ্যাঁ, নেমটা ই পড়েছে, হ্যাঁ, এবার চালাও। না ডট নেই, ডট লাগবে না, হ্যাঁ, ভেরি গুড, যা সেটা চলে গেছে। বাবা, আবার হ্যাঁ, কেটে যাবে, খুলুন ওয়ার্কবেঞ্চ, খুলুন এখানে পাশে আরেকটা ট্যাবে খুলুন, তাহলেই হবে। ডিরেক্ট। হ্যাঁ ওয়ার্কবেঞ্চ ডট developerforce.com। ওয়ার্কবেঞ্চে জয়েন কোয়েরি লেখা যায় না? না, সেলসফোর্সে জয়েনিং এর তো কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা নেই না, তো এ তো অলরেডি তো এন হাইবারনেট ফ্রেমওয়ার্ক, তার মানে অবজেক্ট, মানে আপনার আরডিএমএস টাকে অলরেডি অবজেক্ট ফরম্যাটে বানিয়ে দিয়েছে। মানে ওই ডট দিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ, আপনি ডট মেরে চলে যেতে পারছেন। তো আপনাদের মানে এটা অনেকটা ভিউ বানিয়ে রাখা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝেছি। তাই জন্য আর আপনার জয়েনিং এর প্রয়োজন নেই। আপনার ভয়েসটা ইকো হচ্ছে, আমি দুটো জায়গাতে আওয়াজ আসছে বোধহয়, তাই জন্য দুজনেরই আনমিউট করা যায়। প্যারেন্ট অবজেক্টটাই তো উঠছে ডট দিয়ে যখন করছি আমি, প্যারেন্ট অবজেক্টে হচ্ছে কি রেফারেন্স নামটা তুলছি সাপোজ। কারেক্ট, আপনি 5 লেভেল উঠতে পারবেন। আর 5 লেভেল অবধি করা যাবে। আর চাইল্ড অবজেক্টে তুলতে গেলে চাইল্ডে মনে হয় 1 লেভেল নেস্টিং, আচ্ছা, অনলি 1 লেভেল নেস্টিং। আমি চাইল্ড কোয়েরি করে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, ওগুলো হচ্ছে গিয়ে পরে দেখো, এটা দেখে নিয়ে আপনি শুরু করুন। দেখি আরো নিচে আসুন। হ্যাঁ, দেখছেন সবকটা আইডি, না এটা নয়, ওই ইয়েটা কাকে শেয়ার করা হচ্ছে সেটা দেওয়া হলো না তো। এটা উপরে দেখি, ইউজার আইডি কোড, হ্যাঁ ঠিক আছে। তো সবাই রুলে আসছে না, রুলে, হ্যাঁ রুলে এসছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই যে এই পরের যেগুলো আছে না, ইউএএমটা, এটা হচ্ছে ওই ইন্টারনাল গ্রুপ, যেহেতু ওটার নাম নেই তাই জন্য ওটা ব্ল্যাঙ্ক আসছে, আইডি কিন্তু আছে। আবার এই আইডিটা গুলো লম্বা বেশি। না একই ক্যারেক্টার। ইউএম বলে মানে বেশি, ও একই ক্যারেক্টার, 18 ক্যারেক্টারই হওয়া উচিত, তার বেশি হওয়া উচিত। দুটোই 18 না ক্যারেক্টার। বেশি ক্যারেক্টার আছে, বেশি আছে। তাহলে ওটা সিস্টেম ক্যারেক্টার হয়তো, তাই জন্য রয়েছে। তোরা কটা হচ্ছে কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বুঝতে পারছি না, এত ছোট আমার কাছে। কপি করো না, ওটাকে ওয়ার্ডে কপি করে পেস্ট করো না। কটা ক্যারেক্টার হচ্ছে ওখানে? যে কোনো একটা কপি করো। হ্যাঁ, পেস্ট করো নিচে। ওয়ার্ড কাউন্ট হয়, এক্সেল এ মেরে লেন্থ দেখুন, ওখানে ক্লিক করো, ওয়ার্ড কাউন্টের উপর ক্লিক করো। না 18টা ক্যারেক্টারই আছে। হ্যাঁ, ওটাই বলছি, 18 ক্যারেক্টারই হবে। তাহলে উপরেরটা হ্যাঁ, উপরেরটা তার মানে 15 ক্যারেক্টার আছে। হ্যাঁ, ওটা 15 ক্যারেক্টার হতে পারে, 3টে ক্যারেক্টার বেশি আছে। হ্যাঁ 15 বা 18 ক্যারেক্টার হবে মোট কথা, এই লিস্টেই আসবে। ঠিক আছে, আমরা তাহলে অটোমেশন শুরু করি। আজকে রুডিমেন্টারি অটোমেশনস গুলো দেখবো, এগুলো জেনে রাখা ভালো যদি আর ইউজ করছেন না সেলসফোর্স, ঠিক আছে? কিন্তু এটা জানা দরকার, কারণ হচ্ছে মানে এমন কিছু অর্গে হয়তো আপনাদের কাজ করতে হলো যেখানে এই এই মানে এইগুলো বানানো আছে অলরেডি, তো এটা জেনে রাখা ভালো। এবং ফ্লোটাকে অ্যাপ্রিসিয়েট করতেও সুবিধা হবে, কেন ফ্লো এনেছে সেলসফোর্স বাই গোয়িং অ্যাওয়ে। আপনি যদি এখানে প্রসেস অটোমেশন দিয়ে সার্চ করেন, এখানে দেখবেন অনেকগুলো অপশনস আছে সেলসফোর্স দিয়েছে। যেটা প্রথম অটোমেশন হিসেবে সেলসফোর্স দিয়েছিল সেটার নাম হচ্ছে ওয়ার্কফ্লো রুলস। এই ওয়ার্কফ্লো রুলসটা কোয়াইট সিমিলার টু হোয়াট জোহো প্রোভাইডস আস অ্যাজ অটোমেশন অপশন, ঠিক আছে? কিন্তু তারপরে মানে কত লিপস এন্ড বাউন্ডসে চেঞ্জ হয়ে গেছে সেটা আপনি দেখে বুঝতে পারবো। তো আমরা ওয়ার্কফ্লো রুল একটা বানাই,
ওয়ার্কফ্লো রুলটা বানিয়ে আমরা দেখি যে কি অটোমেশন এটা দিয়ে করা যেত। এই যখনই আপনি এটাকে ক্লিক করবেন ও বলবে ফ্লো বিল্ডার ইজ দ্য ফিউচার। তো আপনাকে ইনসিস্ট করবে আপনি ফ্লো বানান যাতে ওয়ার্কফ্লো রুলস না ইউজ করেন, কিন্তু আপনি ওটা বাইপাস করে ওয়ার্কফ্লো রুল বানাতে পারেন। ঠিক আছে, আমরা অ্যাকাউন্টে একটা ওয়ার্কফ্লো রুল বানাই। এখানে আমি নাম দেব ধরুন অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড বলে একটা আমি একটা ওয়ার্কফ্লো বানালাম। অ্যাকাউন্টকে যখন আমি ইয়েস মানে আমার এই ক্রাইটেরিয়া অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস যখন হবে তখন আমি এটাকে ফায়ার করতে চাই। এবার আমি এটাকে ফায়ার করতে পারি ক্রিয়েট মোডে, যখন অ্যাকাউন্ট আমি তৈরি করছি সেই সময় যদি অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস মারি তখন ফায়ার করবে। যতবার সেভ বাটন ক্লিক করবো ততবার ফায়ার করতে পারে, তার মানে ক্রিয়েটের সময়ও ফায়ার করবে, প্রত্যেকবার আমি এডিট বাটনটা ক্লিক করে সেভ বাটন সেভ করলেও ফায়ার করবে। আর এই অপশনটা কি তাহলে? এই অপশনটা হচ্ছে ক্রিয়েট মোডে যখন এই ক্রাইটেরিয়া ম্যাচ করবে তখন ফায়ার করবে, আর সেভ বাটন মানে এডিট করার সময় যদি এই ভ্যালুটা চেঞ্জ হয়ে এই ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলেই একবার ফায়ার করবে, পরের বার ফায়ার করবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে না হলো না? মানে নতুন ভ্যালু পেলে ফায়ার হবে, এই তো? না, অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস মানে অ্যাক্টিভটাকে চেঞ্জ করে ইয়েস যদি করা হয় তবে ফায়ার হবে। আচ্ছা, তার মানে দেখো ক্রিয়েটেড বাই এনি টাইম ইট ইজ এডিটেড টু সাবসিকুয়েন্টলি মিট ক্রাইটেরিয়া। তার মানে অ্যাক্টিভ যদি ভ্যালু অন্য কিছু থাকতো তারপরে আমি ওটা চেঞ্জ করে ইয়েস করেছি দিয়ে সেভ বাটনটায় ক্লিক করেছি তাহলে একবার ফায়ার করবে, পরের বার আবার যদি আমি সেভ বাটন ক্লিক করি তখন কিন্তু ফায়ার করবে না, কারণ তখন তো অ্যাক্টিভ অলরেডি ইয়েস হয়ে রয়েছে। এবার আবার যদি আমি অ্যাক্টিভটা চেঞ্জ করে নো বলে সেভ করি তখন ফায়ার করবে না অবভিয়াসলি, তারপরে আবার যদি অ্যাক্টিভ ইয়েস করি তখন কিন্তু আবার ফায়ার করবে। ক্লিয়ার হলো? তার মানে হচ্ছে এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে একবারই ফায়ার করবে, মোটামুটি এটাই গল্প। ঠিক আছে, আচ্ছা আমার চেষ্টা থাকবে যদি ওয়ার্কফ্লো লিখি আমাদের বেস্ট প্র্যাকটিস ছিল এটাই ইউজ করা সব যতটা সম্ভব, কারণ হচ্ছে আমরা চাই না যে প্রত্যেকবার সেভ বাটনে ফ্লো ফায়ার করুক বা অটোমেশন ফায়ার করুক, তো টু মিনিমাইজ দ্যাট। তো আমি যদি এটাকে নিই নেক্সট করি, এখানে ওয়ার্কফ্লো রুল দিয়ে 4 রকম কাজ করা যায়। কি করা যায়? একটা টাস্ক ক্রিয়েট করা যায়। আচ্ছা এক একটা করে করি। আগে ফিল্ড আপডেট করি। ফিল্ড আপডেট কি করব? আমি যদি ধরুন একটা ডেসক্রিপশনটাকে অটো ফিল করব। ঠিক আছে, অ্যাকাউন্টে ডেসক্রিপশন ফিল্ডটায় গেলাম, নেক্সট করলাম। এখানে আমি একটা ফর্মুলা ইউজ করলাম, ফর্মুলাতে বললাম দিস অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেটেড অ্যাট, আমি একটা স্ট্রিং এর সাথে জুড়লাম টেক্সট দিয়ে নাও ফাংশন বসে দিলাম। নাও ফাংশনটা এখান থেকে দেখতে পাবেন, এটা হচ্ছে টাইম ফাংশন, ডেট টাইমের মধ্যে নাও আছে, টাইম নাও রিটার্নস দ্য টাইম রিপ্রেজেন্ট দ্য কারেন্ট মোমেন্ট। ঠিক আছে, এটাকে টাইম নাও, এটা আমি চেক সিনট্যাক্স করে নিলাম, অল গুড, সেভ করে দিলাম। তাহলে আমি যে যে অ্যাকাউন্টটাকে সেভ করছি সেই অ্যাকাউন্টের একটা মানে একটা ফিল্ডকে আমি অটোমেটিক চেঞ্জ করতে পারছি। আমি কি করতে পারছি? আমি একটা টাস্ক তৈরি করতে পারছি যে আমি অনিমেষ ব্যানার্জিকে একটা কল করব 3 দিনের পর, অ্যাকাউন্টের ক্রিয়েটেড ডেট প্লাস 3 days, need to call customer, এটা হাই প্রায়োরিটি টাস্ক থাকে। ঠিক আছে, তার মানে আমি দুটো অ্যাকশন করলাম একই সাথে চলবে পরপর।
থার্ড অ্যাকশন আমি কি করতে পারি, আমি ইমেল পাঠাতে পারি। ইমেল পাঠানোর জন্য আগে আমার একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে। ইমেল টেমপ্লেট দু ধরনের হয়, একটা ক্লাসিক ইমেল টেমপ্লেট হয়, এটা আগে সেলসফোর্স ইউজ করতে, এখন লাইটনিং টেমপ্লেটও হয়। ক্লাসিক টেমপ্লেট দিয়ে একটা দেখায়। আমরা একটা নিউ টেমপ্লেট বানালাম, একটা টেক্সট টেমপ্লেট বানাচ্ছি। এখানে আমি ধরুন একটা টেমপ্লেট অ্যাভেলেবল ফর ইউজ করলাম, ইমেলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করেছি। সাবজেক্ট লাইনে আমি অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড লিখলাম। হাই, the account has been activated, ঠিক আছে। এখানে হায়ের পরে হচ্ছে কি আমি অ্যাকাউন্টের নামটা দিতে পারবো না? হ্যাঁ, এইটা যদি আমি করতে চাই তাহলে কি করব, যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলাম সেটা যদি আমি বসাতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে থেকে মার্জ ফিল্ড ঢোকাতে হবে। এই মার্জ ফিল্ড গুলো এখান থেকে তৈরি হয়। ধরুন এই অ্যাকাউন্টে গেলাম, হ্যাঁ কোন ফিল্ডটা আমি দেখাতে চাইছি, অ্যাকাউন্টের নেম, এই মার্জ ফিল্ডটাও তৈরি করে দিল আমাকে। আমি এটা কপি করলাম, আমি সাবজেক্টেও বসালাম, আচ্ছা আচ্ছা, এখানেও বসে দিলাম। তাহলে এবার অ্যাকাউন্ট নেমটা এখানে রিপ্লেস হয়ে ওরা দেখাবে। হুম হুম, ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সেভ করে দিলাম। টেমপ্লেট আমার রেডি। আচ্ছা, এই অ্যাভেলেবল ফর ইউজটা দিতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে ওটা আমি ইউজ করতে পারবো। আবার রেকর্ড ইয়েতে চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, দিয়ে আবার এডিট করলাম, দিয়ে এখানে আমি একটা ইমেল অ্যালার্ট তৈরি করছি। ইমেল অ্যালার্টে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড দিলাম, ইমেল টেমপ্লেট অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড যে ইমেল টেমপ্লেট বানিয়েছি, এবার আমি কাকে পাঠাবো, আমি বলবো যে আমি অ্যাকাউন্ট ওনারকে পাঠাচ্ছি। আমি অন্য লোককেও পাঠাতে পারি, আমার যদি ইচ্ছা হয় যে এবার আমি কোনো স্পেসিফিক একটা ইউজারকেও পাঠাবো সব মেলে, ধরুন একটা আমার একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, তাকেও আমি পাঠাতে চাই, সেটা করতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, এটা করে আমি সেভ করে দিই। তাহলে আমার 3টে টাস্ক আমি করছি। আর একটা টাস্ক করা যায়, সেটা হচ্ছে আউটবাউন্ড মেসেজ। আউটবাউন্ড মেসেজ মানে হচ্ছে এটা হচ্ছে একটা সোপ ট্রিগার টু আউটসাইড সেলসফোর্স। ঠিক আছে, একটা সোপ সার্ভিস স্পেসিফিক্যালি সেলসফোর্স এর ফরম্যাটে যদি থাকতো, সেটাকেও আমরা ট্রিগার করতে পারতাম ইউজিং দিস। ঠিক আছে, এখন এগুলো সব ইতিহাস, তা অত আর ডিসকাস করে লাভ নেই, এটাও অ্যাডভান্স টপিক ইনফ্যাক্ট। তো অ্যাক্টিভেট করে দিলাম। তাহলে 4 ধরনের অ্যাকশনস আমি আমার ওয়ার্কফ্লোতে করতে পারতাম, টাস্ক, ইমেল অ্যালার্ট, ফিল্ড আপডেট। এটা একটু দেখে নিই কিভাবে কাজ করবে। আচ্ছা, ইমেলের সেন্ডারটা কি হবে এখানে? এটা অনেক ভাবে সেন্ড করা যায়। প্রথম সেন্ডার হচ্ছে আমার যে 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 কি বলে ইয়েটা হচ্ছে, যে ওনার অফ দ্য অ্যাকাউন্ট, সেই সেন্ডার হবে। এখানে যখন আমি ওই ইমেল অ্যালার্টটা বানিয়েছিলাম, সেখানে অলরেডি দেওয়া ছিল যে অর্গ ওয়াইড ইমেল অ্যাড্রেস সেট আপ করে সেটা ইউজ করা যায় কিনা, সেটাও ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করছে আপনি কিভাবে সেট আপ করছেন। টেস্ট ওয়ার্কফ্লো, আচ্ছা, এটা এটা মোটেই চলবে না যতক্ষণ না আমি এটাকে কোথায় গেল, অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস না করি, তাই তো? করলাম ইয়েস, এই দেখুন গিভ আ কল, অটোমেটিক একটা টাস্ক তৈরি করে গেল, নিড টু কল কাস্টমার। ডিটেলসে যদি যাই, দেখি দিস অ্যাকাউন্ট ওয়াজ নাও ইজ নাও অ্যাক্টিভেটেড এত, ঠিক আছে। আর আমি জানি না, আমার কাছে একটা মেল গিয়ে থাকতে পারে, দেখে নিচ্ছি। এই যে টেস্ট ওয়ার্কফ্লো হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তাহলে 3টে কাজ আমি চোখের সামনে দেখলাম, কিভাবে আমরা করতে পারি। এই যে মেল টেমপ্লেটটা বানালাম, এটা যে কোনো জায়গা থেকেই কল করা যেতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, অন্য ওয়ার্কফ্লোতেও এই টেমপ্লেটটাকে ইউজ করা যেতে পারে। সুবিধা এইটাই যে আমরা যখন ওয়ার্কফ্লো রুলটা বানালাম, তখন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টসটা পরপর এখানে সেট করে দিয়েছি, কিন্তু এগুলো সব রিইউজেবল।
তার মানে এই টাস্কটা আমি কিন্তু আরেকটা ওয়ার্কফ্লো ইউজ করতে পারি। আচ্ছা এই ইমেল অ্যালার্টটা আমি একটা অন্য ওয়ার্কফ্লো ইউজ করতে পারি, এই ফিল্ড আপডেটটা আমি একটা অন্য ওয়ার্কফ্লোতে ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে ফার্স্ট অ্যাকশন আমাদের ক্লিয়ার, তাহলে ওয়ার্কফ্লো ক্লিয়ার। আসি এবার বড় ভাইয়ের কাছে আসি। কিছুদিন আগে সেলসফোর্স আরেকটা অটোমেশন এনেছিল, সেটার নাম হচ্ছে প্রসেস বিল্ডার। বলতো জ্বালাচ্ছে এই যে প্রসেস বিল্ডার, এটাও যখন ক্লিক করবেন দেখবেন ও বলবে যে ফ্লো বিল্ডারে করেন আর প্রসেস বিল্ডার করা দরকার। তাহলে আমি এটা কেন এনেছিল সেলসফোর্স? ইফ ইউ সি যে ওয়ার্কফ্লো থ্রু দিয়ে কিন্তু কোনো রেকর্ড আমি কিন্তু ক্রিয়েট করতে পারছিলাম না। আর অনেক লিমিটেশন আছে, আমি অনেক কিছু অটোমেট করতে চাই, আমার তার জন্য ট্রিগার লিখতে হতো। ধরুন আমি অটোমেটিক একটা কন্ট্যাক্ট বানাতে চাই, তাহলে আমি কি করে করব? আমি অটো ক্রিয়েট একটা কন্ট্যাক্ট বানাতে চাই, এটা রেকর্ড চেঞ্জে যাব, কিন্তু ওয়ার্কফ্লো প্রসেস বিল্ডারে এটা করা সম্ভব, খুব ইজি জিনিস। এখানে আমি অবজেক্টটা সিলেক্ট করতাম, এটাও একই জিনিস, ওয়েন দ্য রেকর্ড ইজ ক্রিয়েটেড চলবে নাকি ক্রিয়েটেড এন্ড এডিটে চলবে, ক্রিয়েটেড রাখলাম। দিয়ে আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম, ক্রাইটেরিয়াটা হবে অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস, সেম জিনিস। এখানে আমি বললাম যে অ্যাকাউন্টের অ্যাক্টিভ ইয়েস হতে হবে, মাল্টিপল ক্রাইটেরিয়া হলে সেই লজিকটা আমি সেট করতে পারি। ইয়ে একটা অ্যাকশন, এখানে অনেক অ্যাকশন ছিল, আমি এখান থেকে অ্যাপেক্স ফায়ার করতে পারতাম, আমি ইমেল অ্যালার্ট মারতে পারি, আর একটা ফ্লো ফায়ার করতে পারি, মানে আর একটা প্রসেস বিল্ডার এখান থেকে ফায়ার করতে পারি, আমি রেকর্ড আপডেট করতে পারি, অ্যাপ্রুভালে সাবমিট করতে পারি, কাস্টম নোটিফিকেশন ফায়ার করতে পারি, কিছু কুইক অ্যাকশনস ফায়ার করতে পারি, অন্য প্রসেসে ফায়ার করতে পারি, চ্যাটার পোস্টিং করতে হতো, অনেক কিছু। জাস্ট ক্রিয়েট আ রেকর্ড। কোন ধরনের অ্যাকাউন্ট তৈরি করব? কন্ট্যাক্ট বানাবো, তাহলে আমি একটা কন্ট্যাক্ট নিলাম, লাস্ট নেমটা ম্যান্ডেটরি কন্ট্যাক্টে, ঠিক আছে। আমি এটাকে ধরুন হার্ড কোড করে দিলাম, এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। ফার্স্ট নেমটা আমি যদি করতে চাই, ফার্স্ট নেমটা আমি হার্ড কোড করবো না, আমি একটা কি বলবো ফিল্ড রেফারেন্স দিতে চাই। ফিল্ড রেফারেন্স মানে কি? ফিল্ডের ভ্যালু কোথা থেকে আনবো? অ্যাকাউন্টের নামটাই ধরো বসে দিতে চাই, অ্যাকাউন্টের নামটা বসে দিলাম ফার্স্ট নেমে। আরো করতে চাই কি, আমি অ্যাকাউন্ট আইডিটা তো অ্যাসোসিয়েট করতে হবে, নাহলে তো আমার হবে না। অ্যাকাউন্টের নেম ফিল্ড, আইডি ফিল্ডটাও আমি এখানে অ্যাসোসিয়েট করি। তাহলে তিনটে ফিল্ড আমি ইয়ে করে সেভ করে দিলাম। এটাতেও আমাকে অ্যাক্টিভেট করতে হবে এটাকে, তবেই চলবে। একটা ডিফারেন্স বিটুইন ভ্যালিডেশন রুল এন্ড রেকর্ড ফ্লোজ আর এইগুলো অটোমেশনস এর মাথায় ভ্যালিডেশন রুল কি অটোমেটিক অ্যাক্টিভেটেড থাকে কিন্তু, ঠিক আছে। আর ওয়ার্ক ফ্লোজ বা প্রসেস বিল্ডার বা ফ্লোজ এগুলো কিন্তু অ্যাক্টিভেট করতে হয়, ঠিক আছে, ম্যানুয়ালি করতে হবে, বাই ডিফল্ট অ্যাক্টিভেটেড হয় না, প্লিজ রিমেম্বার দ্যাট। এবার তাহলে আমরা এটাকে আবার টেস্ট করি, একটা নতুন অ্যাকাউন্ট বানাই, ওয়ার্ক ফ্লো যেমন ছিল তেমন কিন্তু চলবে। হ্যাঁ, এই যে প্রসেস বিল্ডার বানালেন, এখানে যদি কোনো ম্যান্ডেটরি ফিল্ড থাকে তাহলে ঝাড় খেয়ে পড়ে যাবে, তাহলে ঝাড় খেয়ে যাবে যদি সেই ফিল্ডটা না প্রোভাইড করে থাকে। মানে কন্ট্যাক্টে ধরুন আপনি একটা ম্যান্ডেটরি ফিল্ড বানিয়েছেন, দিয়ে এই অটোমেশনে লেখেননি, এটাই কি কোশ্চেন? হ্যালো, সোমনাথ ভয়েস আসছে না, মিউট হয়ে গেছে সোমনাথ। বলছি পারমিশন সেট যেটা হচ্ছে আমরা ওইটাকে ইয়ে করতাম না, বাইপাস করতাম, যেটা ফ্লোর মধ্যে দেখিয়েছিলাম না, ওই শেয়ারিং, অল শেয়ারিং বলে কিছু একটা দেখিয়েছিলেন, যেটা যখন সেভ করছি ফ্লোর মধ্যে আগের দিন দেখালেন না। ওয়ার্কফ্লো আর প্রসেস বিল্ডার দুটোই সিস্টেম কনটেক্সটে চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে আপনার মানে ইয়ের কনটেক্সটের ব্যাপার নেই, এটা লজিক which fires automatically, so it has all accesses to all fields and every objects. আচ্ছা আচ্ছা, এটা সেভ করলাম, এই দেখুন প্রসেস বিল্ডার কন্ট্যাক্ট অটোমেটিক্যালি বানিয়ে দিয়েছে। আপনার ওয়ার্কফ্লো যেমন ছিল সেটা চলছে, যেমন ছিল সেটাও চলছে, কিন্তু তার সাথে আরেকটা অটোমেশন আপনার কন্ট্যাক্ট বানিয়ে দিল।
ক্লিয়ার হচ্ছে? প্রসেস বিল্ডার তাহলে কি করে কিরকম ছিল? ওকে, এবার আসল সেলসফোর্সের যেটা বড় ভাই এসছে এখন, যে মার্কেট কাঁপাচ্ছে যে, তার সেটা নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে ফ্লোস। ফ্লোতে আপনি ওয়ার্কফ্লোতে যা করতে পারছেন এবং আপনি প্রসেস বিল্ডে যা করতে পারতেন সব আপনি করতে পারবেন অ্যান্ড মোর। মেইন ডিফারেন্স বিটুইন ফ্লোজ অ্যান্ড প্রসেস সেটা নিয়ে একটুখানি ছোট্ট করে আলোচনা করে নিই বিফোর উই মুভ ইনটু দ্য ডেমো। আমি যদি আমার এই তিনটে অটোমেশনকে সাইড বাই সাইড কম্পেয়ার করি, ওয়ার্কফ্লো, প্রসেস, তো তাহলে হবে কি, ওয়ার্কফ্লো আফটার সেভ ফায়ার করে, রেকর্ডটা ডেটাবেসে সেভ হয়ে যাওয়ার পরে ফায়ার করে। প্রসেস বিল্ডারও আফটার সেভ ফায়ার করে। ফ্লো বিফোরেও ফায়ার করা যায়, আফটার সেভেও ফায়ার করা যায়। কখন কোনটা করব সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। আচ্ছা, ওয়ার্কফ্লোতে কোনো স্ক্রিনস নেই, প্রসেস বিল্ডারেও কোনো স্ক্রিনস নেই। ফ্লোতে কিন্তু আমি স্ক্রিনস বানাতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কফ্লোতে একটা টাইম বেসড ট্রিগার হতে পারে, ঠিক আছে? সেটা কিউতে থাকতো, সেটা বলতো, সেম জিনিস এখানেও হয়। টাইম বেসড ট্রিগার্স ফ্লোতেও সম্ভব। ফ্লোতে একটা মেজর চেঞ্জ হচ্ছে এটা স্কেডিউল করা যায়। প্রতি রাতে আমি টাইম বেসড ট্রিগারটা বুঝলাম না কি জিনিস। টাইম বেসড ট্রিগার আমি দেখাচ্ছি। টাইম বেসড ট্রিগার হচ্ছে ধরুন কিছুক্ষণ পর বা কিছু দিন পর কিছু একটা অ্যাকশন আপনি করতে চান, সেটা কিন্তু ওয়ার্কফ্লো দিয়ে করা যায়, প্রসেস দিয়েও করা যায়, ফ্লো দিয়েও করা যায়, কিন্তু এখন ওই প্রসেসটা এখন চলে এসছে স্কেজুলেবল প্রসেসের মধ্যে। টাইম বেস স্কেজুল দিয়ে আর কেউ করে না, ঠিক আছে? তো এইটা তাহলে মেজর ডিফারেন্সেস এইগুলো তো বটেই। আর অবভিয়াসলি ফ্লো ফার মোর ফাস্টার, যদিও দেয়ার ইজ মানে প্রসেস থেকে ডেফিনেটলি ফ্লো ফাস্টার, কিন্তু ওয়ার্কফ্লোটা স্টিল দ্য ফাস্টেস্ট মেকানিজম, সেটাই বলে লোকে। কারণ ওয়ার্কফ্লো খুব লাইট ওয়েট ছিল, তাই জন্য ওয়ার্কফ্লো অনেকেই স্টিল ইউজ করে চলেছে, মানে তারা ছাড়েনি। কিন্তু ফ্লো ইজ দ্য ফিউচার অফ সেলসফোর্স। এনি কোয়েশ্চেন সোফার? আচ্ছা, এখানে যে আমি তিনটে ফ্লো ডিফারেন্স বললাম, এগুলো কিন্তু আসলে তিন ধরনের ফ্লো। এটাকে বলবো রেকর্ড ট্রিগার্ড ফ্লো, এটাকে বলবো স্ক্রিন ফ্লো, আর এটাকে বলবো স্কেজুল ফ্লো। আমি এটাকে আরো বেটার লিখতে পারি, এরকম ভাবে লিখতে চাই, টাইম বেস ফ্লোটা না লিখে আমি বলতে চাই যে স্কেজুল করা যেত, রাইট? সো যারা অ্যাপেক্স অলরেডি জানেন তারা জানেন যে স্কেজুলেবল একটা ক্লাস আছে, সেটা দিয়ে কিন্তু স্কেজুল করা যায়। আর অবভিয়াসলি আপনি এলডব্লিউসি কম্পোনেন্ট লিখেও আপনি স্ক্রিন ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে কাউন্টার পার্ট, মানে পার্টিকুলারলি এই তিনটে ফ্লোর অ্যাপেক্স কাউন্টার পার্ট আছে। এটা হচ্ছে ট্রিগার বলে এটাকে। আপনি যদি কোড লিখে করতে চান, এটা ট্রিগার ছিল। স্ক্রিন ফ্লোর হচ্ছে এলডব্লিউসি কম্পোনেন্ট, আর স্কেজুল ফ্লোটা হবে স্কেজুলেবল বা ব্যাচ ক্লাস। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার স্কেজুলেবলটাই, ইনফ্যাক্ট ব্যাচটা থাকতেও পারে নাও থাকতে পারে, আপনার ব্যাপার। অনেক ডেটা নিয়ে কাজ করলে তখন ব্যাচ ক্লাস আসছে। তো এই হচ্ছে আপনার কোড ভার্সন অফ ফ্লোস, ঠিক আছে?
তো এই তিনটে ফ্লো, আলাদা ফ্লো স্টাইল, আরো কিছু ফ্লো আছে, সেগুলো অ্যাডভান্স টপিক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না। লেট আস লুক অ্যাট দ্য ফার্স্ট টাইপ। আজকে ওইটাতে করে আমরা অ্যাসাইনমেন্ট দেবো, তারপর বাকি ফ্লোতে নিয়ে যাবো, কারণ ওটা আরো ডিটেলে ডিসকাশন করতে হবে। যে কাজটা আমরা এখনই করছিলাম, এটা আপনি ইউজার টেমপ্লেট হতে পারে, প্রিবিল্ড কিছু টেমপ্লেটস আপনি নিজে বানিয়ে রাখতে পারেন, বা অনেক সময় কিছু ইনস্টল করলেও আপনি টেমপ্লেট পাবেন, সেখান থেকে শুরু করতে পারেন। আমি স্ক্র্যাচ থেকে শুরু করি। এই দেখুন, স্ক্রিন ফ্লো, রেকর্ড ট্রিগার্ড ফ্লো, স্কেজুল ফ্লো, এই তিনটে নিয়ে আমরা ডিসকাস করেছি। এরকম আরো অনেক রকম ফ্লো হয়, সেগুলো অ্যাডভান্স টপিক, সেগুলো আমাদের জানতে হবে। ডে টু ডে পারপাসে এই তিনটেই আপনার লাগবে, মোস্টলি এই দুটো লাগবে। স্কেজুল ট্রিগার্ড ফ্লো খুব কম ইউজ হয়, কারণ হচ্ছে এটার একটা লিমিট আছে, এটা 1 লাখ রেকর্ড ইন অ্যান অর্গ এভরি ডে, তার বেশি আপনি নিয়ে যেতে পারবেন না, ইনক্লুডিং অল ফ্লোজ। এখানে ডেটা লিমিটেশনস আছে, যে কারণে লোকে এটা খুব রিয়েলি ইউজ করে, কিন্তু এটা এটা উইল বি ইউজড মোস্ট অফ। রেকর্ড ট্রিগার্ড ফ্লো নিয়ে আজকে ডিসকাস করবো, যেখানে কোনো স্ক্রিন নেই। ইট ওয়ার্কস similarly as the works, the workflows আর প্রসেস ওয়ার্কস, কিন্তু এটা আফটার সেভে চলতো। ফ্লো বিফোর অ্যান্ড আফটার সেভ দুটোতে চালানো যায় রেকর্ড ট্রিগার্ড ফ্লো। কখন বিফোর ইউজ করব, কখন আফটার ইউজ করব। দু ধরনের লেআউট আছে, একটা অটো লেআউট আছে, একটা ফ্রি ফর্ম লেআউট আছে, যেটা আপনার ইউজ করতে ভালো লাগবে। আবার এটা খুব ভালো লাগে, কারণ সব দেখতে পাই বাঁ পাশে। কিন্তু অটো লেআউটটা গুছিয়ে দেখানোর জন্য এখানে এই বাটনটা ক্লিক করে করে ওই অ্যাকশনস গুলো অ্যাড করতে হয়। তো যেটা আপনার ইউজ করতে বেশি কনভার্সেন্ট, ইউজ দ্যাট ফ্লো মানে ওয়ে। এখানে প্রথমে যেটা সেট করতে হবে যে কোন অবজেক্টে ফ্লোটা ফায়ার করবে। যদি অ্যাকাউন্ট অবজেক্টে ধরি, ক্রিয়েটিভ ধরি, কন্ডিশনটা এখানে মেনশন করতে হয়। এটা একটু টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু একবার হাত পাকিয়ে নিলে আর কোনো অসুবিধা হবে না। এটা ফুল ডিটেলস দেখাবে। অ্যাক্টিভ আন্ডারস্কোর সো সি ইকুয়াল টু ইয়েস। এবার এইটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কোনটা কখন ফায়ার করব এখানে লেখা রয়েছে। যদি যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডেরই কোনো ফিল্ডে আমি চেঞ্জ করতে চাই, তাহলে বিফোর ফ্লো। যদি যে রেকর্ডটা ফ্লো ফায়ার করছে সেটা বাদ দিয়ে অন্য কোনো রেকর্ডে আমি চেঞ্জ করতে চাই বা ক্রিয়েট করতে চাই, তাহলে আফটার। এটা অ্যাপেক্স ট্রিগার লেখারও বেস্ট প্র্যাকটিস, তো নো ডিফারেন্ট। আমি বিফোর ট্রিগার কখন ইউজ করি, আফটার ট্রিগার কখন ইউজ করি, বিফোর ফ্লো কখন ইউজ করি, আফটার ফ্লো কখন ইউজ করব, একই লজিক। লজিক হচ্ছে যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে বা ট্রিগারটা ফায়ার করছে সেই রেকর্ডেই আপনি মডিফিকেশন যদি করতে চান তাহলে বিফোরে করবেন। ওই রেকর্ডটা বাদ দিয়ে অন্য কোনো রেকর্ডে কাজ যদি করতে চান তাহলে আফটারে করবেন। এনি কোয়েশ্চেনস, এনি কনফিউশন? এটা যদি না করেন তাহলে ইউ উইল ল্যান্ড আপ ইন রিকারশনস, অটোমেশন রিকারশনস। সেগুলো ডিবাগ করা এবং খুঁজে বার করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, আনডিউ কনসিকুয়েন্সেস হয়ে যাবে অটোমেশন। তো এই বেস্ট প্র্যাকটিসেস ফলো করাটা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি যখন এটা ক্রিয়েট আর আপডেটের জন্যই তো হচ্ছে, তাই তো? হ্যাঁ, ক্রিয়েট, এটাতে আমি নতুন রেকর্ড ক্রিয়েট বা আপডেট করতে পারি, আর এটাতে যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডটারই আপডেট করব। তো মানে অ্যাকচুয়াল হচ্ছে কি আপনার কোন ইভেন্টে, মানে ক্রিয়েট অথবা আপডেট, এই দুটো ইভেন্টেই হচ্ছে কি হতে পারে? হ্যাঁ, এই যে তিনটে, এতে আপনি ডিলিটেও চালাতে পারেন। ডিলিটে কি আফটার ইভেন্ট আছে সেটা আমাকে দেখান তো। ডিলিট অবজেক্টের মধ্যে? না না, এই যে ডিলিটের জন্য হচ্ছে কি আফটার ইভেন্টটা তো নেই, কোনো ইভেন্ট নিচে কিছুই দেখাচ্ছে না। না, এটা যে বিফোর দ্য রেকর্ড ইজ ডিলিটেড। হ্যাঁ, এটা আফটার ডিলিটের কিছু লেখা যায় না। না, এটা না, এটার কন্ডিশন নেই, মানে এটার একটাই কন্ডিশন আছে, সেটা যে বিফোর। হ্যাঁ, মানে হচ্ছে কি ডিলিট হয়ে যাওয়ার আগে আমি যা করতে পারবো সেটাই আমি এখানে করতে পারি। কারেক্ট, এই যে লেখাও রয়েছে বিফোর দ্য রেকর্ড ইজ ডিলিটেড। আমি ধরুন সাপোজ চাইছি অ্যাকাউন্ট অবজেক্টে কোনো একটা রেকর্ড ডিলিট করার পর, ঠিক আছে, অন্য একটা অবজেক্টেরও রেকর্ড আমি ডিলিট করব। না, এটা এখানে আফটার বা বিফোরটা মানে ইয়েটা বুঝতে হবে, এটা কিন্তু একটাই ট্রানজাকশন। ঠিক আছে,
আচ্ছা এখানে বিফোর বা আফটার মানে হচ্ছে আপনার ডেটাবেস অপারেশনটা কোন সিকোয়েন্সে হচ্ছে, ঠিক আছে? বুঝলাম না। আপনি লজিক্যালি এটার পরে ওটা করব, এটার সাথে অটোমেশন লেখার কোনো সম্পর্ক নেই। অটোমেশনে বিফোর বা আফটার মানে হচ্ছে দ্য সিকোয়েন্স অফ অপারেশনস। বিফোরে রেকর্ডটা ডিলিটের বিফোরে, হুম এটা ধরুন বিফোর বা আফটার যদি দুটোই দিত, হুম এটার কনসিকোয়েন্সেস আসলে সেম। এখানে যে ক্রিয়েটে যে বিফোর এন্ড আফটারটা আছে, আচ্ছা কনসিকোয়েন্সেস আচ্ছা বুঝেছি বুঝেছি। যেহেতু এখানে একটা অবজেক্ট সিলেক্ট করেছি, ডিলিটের পর তো রেকর্ডটাই থাকছে না, তার কি কাজ করবে? এই ডিলিটের পরে আপনি অন্য রেকর্ডটা আগে ডিলিট মারছেন বা পরে ডিলিট মারছেন, আপনার কাছে যখন ইউজেবিলিটি আসবে তখন কিন্তু কোনো ডিফারেন্স নেই, বুঝতে পারছেন? হুম, ডেটাবেস অপারেশনসে আপনার পরের রেকর্ডটা আগে ডিলিট হবে, দিয়ে তারপরে এই রেকর্ডটা ডিলিট হবে, এটাই যা হুম, বুঝা যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আলটিমেটলি আপনি আপনার লজিকে অপারেশনসের সিকোয়েন্সে মানে ওই রেকর্ডটা আগে ডিলিট হবে, তারপরে এই রেকর্ডটা ডিলিট হবে, হুম, কিন্তু কিন্তু ইউজার বুঝতে পারবে না, ইউজার ভাববে দুটো একসাথে ডিলিট হয়েছে হলো। হুম, বুঝেছি। অ্যাকচুয়াল গল্পটা হচ্ছে কি, এখানে অ্যাকাউন্ট অবজেক্টটা যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি, অ্যাকচুয়ালি ওই অবজেক্টের টা ডিলিট হয়ে যাওয়ার পর তো আর কিছু ওই অবজেক্টের ভিতরে কিছু পাচ্ছি না আমি, ওই জন্যই হচ্ছে কি আফটার ইভেন্টটা নেই বলে মনে হচ্ছে। বেসিক্যালি ওটা মানে কনসিকুয়েন্স নয়, এই যে ইভেন্টটা ইউজ করার উদ্দেশ্যটাই থাকে যে আমি আমার ডিপেন্ডেন্ট রেকর্ডস গুলো আগে ক্লিন আপ করে তারপরে আমি যে রেকর্ডটা ফায়ার করছে ফ্লোটা সেটা আমি ক্লিন আপ করবো। আচ্ছা। এই আফটার ইভেন্টের বেসিক্যালি কোনো ভ্যালু নেই ডিলিশনের পর, হুম হুম বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ এটার উদ্দেশ্যই থাকে চাইল্ড রেকর্ড ডিলিট করার জন্য হ্যাঁ বা চাইল্ড ডিলিট ডিপেন্ডেন্ট করো, রেকর্ড হ্যাঁ ডিলিট করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি ধরুন ক্রিয়েটটা দেখাই। আচ্ছা, ক্রিয়েটের একটা কাউন্টার পার্ট হতে পারে এইটা, এই যে আমরা ওয়ার্কফ্লো দেখলাম না, ফিল্ড আপডেট, সেটা দেখতাম ওয়ার্কফ্লো কিন্তু আফটার সেভে ফায়ার করছে। এতে কি হতো, ওয়ার্কফ্লোতে প্রচন্ড ভাবে রিকারশন হতো। কেন কি হতো, আমার রেকর্ডটা ডেটাবেসে সেভ হলো, তারপরে আমার ওয়ার্কফ্লো ফায়ার করলো, ফায়ার করলে আবার ওই ডেটাটা আবার একটা ফিল্ডে চেঞ্জ করলাম, যেই ফিল্ডে চেঞ্জ করলাম আবার সেটার উপরে যদি কোনো ওয়ার্কফ্লো থাকে আবার ফায়ার করবে, যদি ট্রিগার থাকে সেটা ফায়ার করতো, এটা মাখিয়ে দই হয়ে যেত। তো রিকারশন হ্যান্ডেল করার জন্যই আমাদের একটা স্পেশাল ক্লাস নিতে হতো, ঠিক আছে? এই প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে উইথ দিস ইভেন্ট। এখন এটা যখন আমি ইউজ করব তখন আপনি ক্লিন দেখতে পাবেন যে এখান থেকে দুটো অ্যাকশন গায়েব, কি করা যাচ্ছে না, ক্রিয়েট রেকর্ড করা যাচ্ছে না, আর আমি ডিলিট রেকর্ডও করতে পারছি না, দুটো অ্যাকশন নেই, আমার অ্যাকশন লিস্টটা অনেকটা কম। এবং আমি জাস্ট স্পেশালি আমাকে এই আপডেট রেকর্ডটা আমি যদি করিও, এটা যে রেকর্ডটা ফায়ার করছে সেই রেকর্ডেরই আপডেট, এটা তাই জন্য না ইউজ করে জাস্ট অ্যাসাইনমেন্ট ফেলে দিলেও চলে। টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি ডিটেলসে গিয়ে ধরুন এমপ্লয়ি কাউন্টটা 100 ভরে দেবো, ঠিক আছে? এটা আমার উদ্দেশ্য, এমপ্লয়ি অটোফিল বা দরকার নেই, আমি এটা হ্যাঁ এমপ্লয়ি অটোফিল, এটা এখানে আমি কি করলাম, যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে ডলার রেকর্ড, সবাই জানে এটা, এটা এমপ্লয়ি যে নাম্বার অফ এমপ্লয়িজ ফিল্ডটাকে বার করলাম ইকুয়াল টু 100 হার্ডকোড করে দিলাম, ঠিক আছে? রান করলাম, আমার এই হ্যাঁ অনিমেষ, এই ডলার রেকর্ডটাই কিন্তু প্রবলেমেটিক, আমি এটা জানি না। ডলার রেকর্ড হচ্ছে যে ভেরিয়েবল, একটা সিস্টেম ডিফাইন্ড ভেরিয়েবল যেটা দিয়ে যে রেকর্ডটা ফ্লোটাকে ফায়ার করছে সেটা আমি এখানে ট্র্যাক করতে পারি। না আমি বুঝলাম না। আমার এই ফ্লোটা তো ফায়ার করবে যে কোনো একটা রেকর্ড, এটা তো রেকর্ড ট্রিগার ফ্লো, তার মানে আমি যে কোনো রেকর্ডে সেভ যখন মারলাম সেই রেকর্ডের সব ডিটেলসটা আমি ডলার রেকর্ডের মধ্যে পেয়ে যাবো। আচ্ছা, কারণ সেই রেকর্ডের ডিটেলসটা তো আমার দরকার, আমি লজিকটা না হলে লিখবো কি করে, তাই না? হুম, বা সেই রেকর্ডটাই অ্যাসাইন করতে হবে, তো তো সেইটা আমার ডলার রেকর্ড। এবার এই ডলার রেকর্ড দিয়ে তার সবকটা ফিল্ড আমি দেখতে পাচ্ছি, সেই ফিল্ডের মধ্যে আমি এমপ্লয়ি বলে একটা ফিল্ড আছে, নাম্বার অফ এমপ্লয়ি, এই যে ইকুয়াল টু, আমি একটা হার্ড কোডের ভ্যালু দিয়ে রান করি।
এখানে এই আপডেট রেকর্ডটা আর করার দরকার নেই, এই অ্যাসাইনমেন্ট করলেই ইট ওয়ার্কস। সেভ করি, অটো ফিল এমপ্লয়ি, এবার আমি যদি চেক করে এই ফিল্ডটা করতে চাই, আমি চেক করতে চাই যে এমপ্লয়ি যদি ব্ল্যাঙ্ক থাকে তবেই করব, নালে নয়। তাহলে কি করবো, আমি ডাইরেক্টলি এখানে ঢোকাবো না, আমি একটা ডিসিশন নেব। ডিসিশনটা দু জায়গায় নিতে পারি। আমি এখানে ডাইরেক্টলি এই রেকর্ডটা ফায়ারই করলাম না, আমি এখানেই একটা কন্ডিশন দিয়ে দিলাম যে নাম্বার অফ এমপ্লয়ি ইজ নাল ট্রু, এটা যদি হয় তবে আমি এটা ফায়ার করব। এখান থেকে আমি এটা করা বেস্ট হবে, কারণ তাহলে ফ্লোটা আননেসেসারি ফায়ারই করবে না। বা আমি এটা এখানেও করতে পারি। টিপিক্যালি আমি চেষ্টা করবো ফিল্টারটা যাতে এখানে দিয়ে দিতে পারি, যাতে ফ্লোটা ফায়ারিংটাই বন্ধ করতে পারি। আমি এখানেও চেক করতে পারি, এটা অল্টারনেট কন্ডিশন, যে নাম্বার অফ রেকর্ডস, নাম্বার অফ এমপ্লয়ি চেক। ধরুন এখানে হলো যে চেক অ্যাসাইন্ড এমপ্লয়িজ, এটার নাম হচ্ছে এই ডলার রেকর্ড, triggering account dot number of employees এইখানটাও আমার ক্লিয়ার কোডটা হলো না, ট্রিগারিং অ্যাকাউন্ট is blank টু। ট্রিগারিং অ্যাকাউন্ট আর ডলার রেকর্ড একই, এই যে ডলার রেকর্ডই এটা। যে রেকর্ডটা আপনার এই ফ্লোটা ফায়ার করছে, সেই রেকর্ডটার তো ডিটেলস আমার চাই। সেই রেকর্ডটা হচ্ছে ডলার রেকর্ড, এটা হচ্ছে কারেন্ট রেকর্ড বলা যেতে পারে, যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে। তাই জন্য ওরা লিখছে ট্রিগারিং। আচ্ছা, ঠিক আছে, ওটা ডলার রেকর্ড দিয়ে আপনি টাইপ করলেই ওটা ট্রিগারিং অ্যাকাউন্ট দেখাবে, ওটা জাস্ট সিলেক্ট করে দিলে। এখানে ইজ ব্ল্যাঙ্ক আর ইজ নাল দুটোই ইউজ করা যায়। ইজ ব্ল্যাঙ্ক ইজ বেটার অপশন, ইজ ব্ল্যাঙ্ক ইজ এ বেটার অপশন। ওটা হোয়াইট স্পেসটাকেও ও চেক করতে পারে, আচ্ছা নালে হোয়াইট স্পেস থাকলে চেক করতে পারবে না, নালে ওটা পাস করে দেবে। আচ্ছা, এখানে এই লুপটা, এই মানে ইফ লুপটা, তাহলে এবার আমি যদি এটা এখানে নিয়ে আসি আর এখান থেকে এটা নিয়ে আসি, তখন ও চেক করবে যে এটা, এই যে অ্যাসাইনমেন্টটা কখন হবে। এটার একটা সুবিধা হচ্ছে আমি এটা অল্টারনেট পাথ করতে পারি। আমি একটা অন্য অ্যাসাইনমেন্ট দিলাম যে ডলার রেকর্ড ডলার রেকর্ড গ্রেটার দেন 50 করে দিন। আমি এটা না দিয়ে আমি একটা ভালো চেক, এটা উল্টো চেক করছি। এটা আমি এখানে এইটা রাখবো না। let us do one thing, আমি করি কোনো কন্ডিশন নেই। এবার এইখানটায় আমি এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্টে এখানে চেক করি, ঠিক আছে। এবার চেক অ্যাসাইন্ড এমপ্লয়িজ, এখানে আমি চেক অ্যাসাইন, এখানে বরং অ্যাক্টিভ এমপ্লয়ি চেক করি। এখানে বলি অ্যাক্টিভ কাউন্ট, এখানে ডলার রেকর্ড, আবার একই জিনিস লিখবো, ডলার রেকর্ড ট্রিগারিং অ্যাকাউন্ট চলে আসবে, ট্রিগার অ্যাকাউন্ট দর। এবার আমি এখানে নাম্বার অফ এটা চেক করবো যে অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস। এবার অ্যাক্টিভ যখন ইয়েস হবে তখন আমি এমপ্লয়ি অটোফিল করলাম 100। আর আমি যদি আরেকটা ডিসিশন না, এবার আরেকটা অ্যাসাইনমেন্ট বক্স দিলাম, এখানে বলবো যে ব্ল্যাঙ্ক আউট এমপ্লয়িজ।
এখানে আমি করলাম কি ডলার রেকর্ডটাকেই এমপ্লয়িজ নাম্বার অফ এমপ্লয়িজটাকে আমি ইকুয়াল টু ব্ল্যাঙ্ক আউট করতে পারি। আমি ব্ল্যাঙ্ক আউট করে আমি কি করতে পারি, এই গ্লোবাল ভেরিয়েবলস গুলো ইউজ করতে পারি। এরকম গ্লোবাল ভেরিয়েবলস ফ্লোর মধ্যে আছে, ফ্লো ডট ধরুন এখানটায় এই যে হয়ে গেল সিস্টেম ডট, এটা না করার দরকার নেই, এটা আমি ধরুন এটা জিরোই করে দিলাম, এর ডান করে দিলাম। তাহলে আমার দুটো ফ্লো আমি তৈরি করতে পারছি, এটা ডিসিশন, এই ডিসিশনের একতরফা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিফল্ট আউটকাম, তার মানে যেটা নন অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ঠিক আছে, সেভ করে দিলাম, দিয়ে অ্যাক্টিভেট করে দিলাম, টেস্ট করি এটা। টিভিএস এমপ্লয়ি 100 হয়ে গেছে। ঠিক আছে, না না, এটা তো- এখান থেকে ফায়ার হয়নি, কারণ ডেসক্রিপশনে আপনার ওই দেখুন ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনটা তো অন্যটা ফায়ার করছে, আমি তো এমপ্লয়ি দেখছি। হ্যাঁ, তো ওখান থেকে তো 100 সেট করা ছিল, ওই ফ্লোটা করেছে কি এই ফ্লোটা করেছে কি করে বুঝবো? একটাই তো ফ্লো, না ওখানে তো 100 ছিল না তো। এটাই তো একটা ফ্লো, এই পাশে 100 আছে, হ্যাঁ, এই পাশে 0 আছে। যেটা দিয়ে ডেসক্রিপশনটা ফিল করছে এটার সাথে সেখানে এই প্রকার কোনো সম্পর্ক নেই, তাহলে ডেসক্রিপশনটা করতে গেল। তার জন্য তো তো প্রসেস workflow থেকে। লিখেছিলাম, এটা তো প্রসেস ছিল ওটার জন্য। হ্যাঁ, তো ওখানেও তো আপনি 100 সেট করেছিলেন আগে, যে ইয়েস করে ওটাকে 100 করবো। না না না, না, শুধু ডেসক্রিপশনটা ছিল কি? কারেক্ট। ফ্লোতে আমি এমপ্লয়ি অ্যাকাউন্টটা অটোফিল করছি, তাহলে আমি বিফোর ফ্লোটা আমি জানি কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, সিমিলারলি আমি একটা এবার আফটার ফ্লো বানাই। আফটার ফ্লো কখন ইউজ করবো, ধরুন নতুন কোনো রেকর্ড তৈরি করতে চাই, যেমন ধরুন আমি অটোমেটিক যদি একটা কন্ট্যাক্ট তৈরি করতে চাই, তখন আফটার ফ্লো রেকর্ড ক্রিয়েটে আবার অ্যাকাউন্টের সময় কন্ডিশন দিলাম যে অ্যাক্টিভ যখন হবে ইয়েস, সেই সময় এবার আমি আফটার ফ্লো ইউজ করবো। ঠিক আছে, এটা নাম দেবো অটো ক্রিয়েট কন্ট্যাক্ট ফ্লো। ঠিক আছে, অটো লেআউটে ব্যাপারটা কি করে হ্যান্ডেল করে, এটা ফ্রি ফর্মে দেখি কি ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্স এইটাই দেখতে পাবো, এখানে ক্রিয়েট রেকর্ড দেখতে পাচ্ছি, ডিলিট রেকর্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমি কি করব, এবার ডাইরেক্টলি আমি একটা ক্রিয়েট রেকর্ড ফেলতে পারি, ফেলে আমি বলবো যে ক্রিয়েট কন্ট্যাক্ট। ঠিক আছে, আমি ম্যানুয়ালি একটা রেকর্ড ক্রিয়েট করব, কোন রেকর্ড তৈরি করব, কন্ট্যাক্ট রেকর্ড তৈরি করব। কি লাস্ট টাইম ম্যান্ডেটরি, তাই জন্য এসে গেছে ইকুয়ালস টু, আমি কি কন্ট্যাক্টে লিখে দিই বা এটার নাম দিই ফ্লো কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে ফার্স্ট নেমটা দিই। ফার্স্ট নেম গতবার কি দিয়েছিলাম, ফার্স্ট নেম আমরা রেকর্ডের ইয়ে দিয়েছিলাম, নেম লিখেছিলাম, রেকর্ডের নেমটাই এখানে এবারও দিই। আর কি অ্যাকাউন্টের আইডিটা পপুলেট করে দিয়েছিলাম, রেকর্ডের আইডিটা দিয়ে অ্যাকাউন্টের যেটা আইডি হবে সেটা। এটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ তাহলে আমি 3টে ফিল্ড বললাম, একই কাজ করছি, এটা প্রসেসে করেছিলাম ওটাই করছি, ম্যানুয়ালি করছি, করে এটা ডান করে আমি এটা যদি জুড়ে দিই, তাহলে আমি কিন্তু অ্যাক্টিভেট করতে পারি। আমি আবার টেস্ট করি, টেস্ট আফটার ফ্লো অ্যাক্টিভ ইয়েস। দেখুন ফ্লো ওয়ার্ক ফ্লো যেমন চলছে তেমন চলছে, প্রসেস বিল্ডার যেমন চলছে তেমন চলছে,
বিফোর ফ্লো যেমন চলছে তেমন চলছে। এবার আফটার ফ্লো আমার একটা নতুন কন্ট্যাক্ট তৈরি করবে, আর প্রসেস বিল্ডার একটা কন্ট্যাক্ট অলরেডি বানাচ্ছিল। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আর এটাই যদি আবার নো করা হয় সেটা তো হবে না, না খালি ক্রিয়েটের জন্যই আমরা লিখছি। হ্যাঁ, মানে এডিটও করতে অ্যাক্টিভতে আমি যে নো আমি করি। আমি এডিটও করতে পারি। এটা রেকর্ড ইজ আপডেটের সময় যদি আমি ফায়ার করতে চাই তাহলে আপডেটে সেভে আসবে, তাহলে ক্রিয়েট বা আপডেট দুটোতেই ক্ষেত্রে আমি করতে পারি, ডিপেন্ড করছে কি আপনার বিজনেস লজিক। একটা জিনিস দেখাই যে এই ক্রিয়েট আপডেটের অনেক নুয়ান্সেস আছে। নুয়ান্সেস এটাই হচ্ছে যে আইডিয়ালি আপনার যদি এই যে ম্যানুয়ালি একটা রেকর্ড ওয়ান অফ কেস যখন করলেন তখন ম্যানুয়ালি করতে পারেন। আইডিয়ালি মানে চান করার সময় যেরকম আমরা একটা শাওয়ারটা চালিয়ে দিয়ে আমি চান করতে পারি, আর একটা উল্টানের উপায় হচ্ছে ট্যাপ চালিয়ে আগে জল একটা বালতি ভরলাম তারপরে মাথায় ঢাললাম, সেটাও পসিবল। তো যদি আমি বালতি ভরে চান করতে চাই তাহলে আমি একটা ভেরিয়েবল আগে ইউজ করব, রেকর্ড ভেরিয়েবল। ডলার রেকর্ডটা যেরকম একটা ভেরিয়েবল, রেকর্ড ভেরিয়েবল, সেরকম আর একটা রেকর্ড ভেরিয়েবল বানিয়ে আগে অ্যাসাইন করে নেবো সবকটা ফিল্ড, তারপরে আমি ক্রিয়েট ইভেন্টটা করবো। যদি এরকম করতে চাই তাহলে কি করে হবে, এইটা দেখুন, এটা প্রসেস আছে। এটার জন্য এই ম্যানেজারে গিয়ে একটা নিউ রিসোর্স তৈরি করতে হবে, বা আমি নিউ রিসোর্স এখান থেকেও করতে পারি। আমি এটাকে যদি রেকর্ড ভেরিয়েবল ইউজ করি আর এখানটায় গিয়ে নিউ রিসোর্স করি, একই স্ক্রিন খুলবে, কোনো অসুবিধা নেই। তো এখানে কি করব, আমি একটা ভেরিয়েবল তৈরি করব, ভেরিয়েবলের নাম দেব নিউ কন্ট্যাক্ট। এটা কখন করা হয়, মানে আপনার ইচ্ছাতে। তা যখন আপনি ওইটা আছেই আবার directly শুধু এত কাণ্ড করবো কেন? এটার অনেক পারপাস আছে। ভেরিয়েবল ইউজ করার পারপাস এইটাই যে আপনার এই মানে ক্রিয়েট অ্যাক্টিভিটি গুলো ইউজুয়ালি আমরা লাস্টে করি, এবং অনেক সময় এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে আমরা করি না, এটা একদম রেকর্ড কালেকশন দিয়ে করি। ধরুন মাল্টিপল হবে অনেক, তার মানে ধরুন 5টা কন্ট্যাক্ট তৈরি করবো একসাথে, দিয়ে এবার ইয়ে করবো, তখন এই অ্যাক্টিভিটিটা একবারই ফায়ার করবো। তার মানে আচ্ছা। এবার আমি যতগুলো কন্ট্যাক্ট তাহলে বানালাম সেগুলো তাহলে আমি কি করবো, আমি তো 5বার ক্রিয়েট অ্যাক্টিভিটি লিখবো না। হুম। তাহলে আমি কোথাও এটা আচ্ছা। স্টোর করব, স্টোর করে একটা লিস্ট বানাবো, মানে কালেকশন বানাবো, সেই কালেকশনটা তারপরে আমি ফাইনালি এখানে দেবো। ঠিক আছে? ওকে। তো ধরুন আমি দেখাচ্ছি সেরকম। ধরুন দুটো আমি আচ্ছা, প্রথম একটা হচ্ছে আমি একটা ভেরিয়েবল বানিয়ে, এটার নাম হবে নিউ কন্ট্যাক্ট। এটা ডেটা টাইপ হচ্ছে রেকর্ড, অবজেক্ট টাইপ হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে? এটা একটা ভেরিয়েবল, নিউ কন্ট্যাক্ট ডান। আর একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে, এটাও একটা ভেরিয়েবল, এটা হচ্ছে নিউ কন্ট্যাক্ট কালেকশন। এটারও ডেটা টাইপ হবে রেকর্ড, কিন্তু এবার অ্যালাউ মাল্টিপল ভ্যালুস দিতে হবে, আর অবজেক্টটা হবে কন্ট্যাক্ট। এবার কি হবে, আমি মানে দুটো এটা আগেরটা হলো বালতি আর এটা হলো শাওয়ার, তাই তো? এটা বালতি বানাচ্ছি আমি, এটা এটা মগ বানালাম, এটা বালতি বানালাম। এবার আমি চান করবো, প্রথমে মগটা, আমার এই বালতিতে 2 মগ জল নেব আমি। ঠিক আছে? কি করে বানাবো, আমি দুটো অ্যাসাইনমেন্ট করব। একটা হচ্ছে ফার্স্ট কন্ট্যাক্ট, কি বানাবো, আমি এই নিউ কন্ট্যাক্ট ভেরিয়েবল নিলাম। নিউ কন্ট্যাক্ট ভেরিয়েবল নিয়ে আমি ফার্স্ট নেম, ফার্স্ট কন্ট্যাক্ট, আর সেই ডলার রেকর্ড, এই সরি, নিউ কন্ট্যাক্ট ভেরিয়েবল ডট লাস্ট নেম, যেটা ম্যান্ডেটারি, ইকুয়াল টু নাম দিলাম, ওই অ্যাকাউন্টের নামটা দিলাম, ডলার রেকর্ড অ্যাকাউন্ট নেম। আচ্ছা, এই ফার্স্ট নেমে যে ফার্স্ট কন্ট্যাক্টটা হলো, এইটা কি আসবে? আই মিন ইকুয়ালস ফার্স্ট কন্ট্যাক্ট বলতে মানে এটা কি হাতে এটা হার্ড কোড, এটা হার্ড কোড, হার্ড কোড। আচ্ছা, আর এইটা অটোমেটিক একটা পরেরটা ইয়ে আসছে। হ্যাঁ,
এবার আর অ্যাকাউন্ট আইডিটা আমায় করতে হবে, রেকর্ডের অ্যাকাউন্ট, সরি এটা ভুল বলছি, নিউ কন্ট্যাক্টের হবে। সব বোঝাচ্ছে তো? আমি মানে মাথার উপর দিয়ে গেলে লেট মি নো ইমিডিয়েটলি। একটু 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 কঠিন লাগতে পারে, একটু তোমরা দেখতে পারে হবে। তাহলে আমি এই তিনটে ভেরিয়েবল করলাম, একটা ফার্স্ট কন্ট্যাক্ট তৈরি করলাম, ঠিক আছে, ডান। দিয়ে কি করব, আমি একটা অ্যাসাইনমেন্ট করব। কোথায় অ্যাসাইন করব? ধরুন ফার্স্ট কন্ট্যাক্ট না, আরেকটা আরো ইজি করে দিই, তো কঠিন করব না। এটাকে নাম দেব ফার্স্ট কন্ট্যাক্ট, আর আরেকটা রিসোর্স বানাই, আরেকটা ভেরিয়েবল বানাই, সেকেন্ড কন্ট্যাক্ট নাম দিই। কন্ট্যাক্ট, তাহলে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে। সিমিলারলি আমি আর একটা অ্যাসাইনমেন্ট বানাবো। এই অ্যাসাইনমেন্টটা অলরেডি ফার্স্ট কন্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে আমি একই জিনিস, সেকেন্ড কন্ট্যাক্ট। এখানে কপি করে পেস্ট করা যায় না? কপি বোধহয় হয় না, একটু দেখিনি কোনোদিন না। এবার সেকেন্ড কন্ট্যাক্ট ডট ফার্স্ট টাইম হার্ড কোড করছি, সেকেন্ড কন্ট্যাক্ট ডট লাস্ট নেম, অ্যাকাউন্টেরই নাম রাখছি $record ডট নেম, আর সেকেন্ড কন্ট্যাক্টেরও অ্যাকাউন্ট আইডি বসিয়ে দিচ্ছি $record ডট আইডি। $record কেন ইউজ করছি ক্লিয়ার হচ্ছে তো? যে অ্যাকাউন্টটা ফায়ার করছে রেকর্ডটা, সেটা ইউজ করলাম। তাহলে আমি দুটো অ্যাসাইনমেন্ট করলাম। আচ্ছা, লাস্ট নেমে ওই অ্যাকাউন্ট নেমের সাথে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, মানে অ্যাকাউন্ট নেমের পরে ধরুন বা আগে আমি কিছু একটা অ্যাড করতে চাই, সেটা কি করা যায়? মানে বুঝলাম না। মানে লাস্ট নেমে যে আমরা অ্যাকাউন্ট নেমটাকে তুলছি না, ওইখানে অ্যাকাউন্ট নেমটার সাথে আমি আরো কিছু অ্যাড করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, এখানে নাম দিলেন অ্যাকাউন্ট নেম কন্ট্যাক্ট, আচ্ছা, এরকম বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওর সাথে অ্যাড হয়ে আসবে। হ্যাঁ, অ্যাকাউন্ট নেম এক্সাম্পল দিলাম, এটা এইটা দেখবো এটা কিরম লাগে দেখতে, ঠিক আছে। এখানেও আমি করতে পারি এক্সাম্পল, ঠিক আছে। এবার আমি আরেকটা অ্যাসাইনমেন্ট ফেললাম, এবার উল্টো পপুলেট কালেকশন, ঠিক আছে, নিউ কন্ট্যাক্ট কালেকশন। এবার আমি অ্যাড করব, কি অ্যাড করব? ফার্স্ট কন্ট্যাক্ট, দ্যাটস ইট। আবার অ্যাসাইনমেন্ট করব, নিউ কন্ট্যাক্ট, আবার অ্যাড করব সেকেন্ড। তাহলে কি হলো, একটা রেকর্ডের কালেকশনের মধ্যে দুটো পরপর অ্যাড, দুটো আলাদা অ্যাসাইনমেন্টও করতে পারতাম, দরকার নেই। এই যে দুটো অ্যাসাইনমেন্ট করেছি না, এটা এই 6 লাইনেও লেখা যেত, এই দুটো অ্যাসাইনমেন্ট, তাতেও কোনো আপত্তি নেই, করা যায়। এই ফাইনালি আমি যখন ক্রিয়েট রেকর্ড করছি, এইবার আমি এটাকে ভেরিয়েবল নেব আর মাল্টিপল করব আর নিউ কন্ট্যাক্ট কালেকশন দিব, ডান। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস অফ ডুইং ইট, যদি আমি মাল্টিপল কোনো কন্ট্যাক্ট ইউজ করি। এবার এটা দেখি কিভাবে কাজ করে। তো যদি মাল্টিপল না করি, হ্যাঁ, তাতেও আমি এটা কালেকশন যে কোনো একটা অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা করলেই তো হয়ে যেত, তাই না? রেকর্ড 1 বা রেকর্ড অ্যাসাইনমেন্ট করে ওইটাকে এখানে ইউজ করতে হতো। ধরুন আমি জাস্ট ফার্স্ট কন্ট্যাক্টটা যদি বানাতে চাই, আমি এখান থেকে ডাইরেক্টলি ফার্স্ট কন্ট্যাক্টটা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যদি কালেকশন ইউজ করি, তাহলে আমি কালেকশন দিতে হবে। আমি কিন্তু দুবার ক্রিয়েট রেকর্ড করব না, ঠিক আছে, দ্যাট ইজ এ ব্যাড প্র্যাকটিস, এবং তাতে অনেক ঝামেলা তৈরি হবে পরবর্তীকালে। এটা উইল বাইট ইউ ব্যাক যদি সেটা করা হয়। অনেক সময় অনেকে লুপের মধ্যে ক্রিয়েট কন্ট্যাক্ট করে দেয় বা গেট রেকর্ড করে দেয়, তাহলে একদম সর্বনাশ, ঠিক আছে। লুপটা হচ্ছে একটা কালেকশন নিলাম, সেই কালেকশনের ফার্স্ট এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত আমি লুপ করতে পারি, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দেবো, সেটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, এবার হচ্ছে আমি আবার টেস্ট করি, অ্যাকাউন্টে যাই, নাম দিই লাস্ট এক্সাম্পল, লাস্ট টেস্ট, ইয়েস করলাম, সেভ করলাম, ফার্স্ট কন্ট্যাক্ট, সেকেন্ড কন্ট্যাক্ট, Test. ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? প্রসেস বিল্ডার থেকে এসছে। আর বাকি যেমন ওয়ার্কফ্লো চলছিল, প্রজেক্ট চলছিল, সেগুলো যেমন চলছিল। এখানে একটা মজার একটা বিয়ে দিয়েছে সেলসফোর্স, সেটা দেখতে ভালো লাগে। এটা ফ্লো ট্রিগার এক্সপ্লোরার, এটা আজকাল খুব ইউজ হচ্ছে। অ্যাকাউন্টে এক্স্যাক্টলি কটা কখন কি চলছে সেটা পুরো ডিটেল ইউজ এখানে আপনি দেখতে পাবেন। অ্যাকাউন্টে একটা অটোফিল এমপ্লয়িজ চলছে বিফোরে, অ্যাকাউন্টে একটা এই যে অটো ক্রিয়েট কন্ট্যাক্ট ফ্লো চলছে, একটা ইনঅ্যাক্টিভ করা আছে শেয়ার কন্ট্যাক্ট। তাহলে আমি দেখতে পেয়ে গেলাম যে কটা ফ্লো বিফোরে, কটা। নম্বরটা কি আছে? এটা ওই আগের দিন আমরা করছে অটো না, শেয়ার। ওই রান অ্যাসিনক্রোনাসলি যেটা। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফ্লোজ, যেটা ইনস্ট্যান্টলি চলে না, ওটা সেলসফোর্স নিজে চালায়, মানে আউট অফ মানে এটা অনেক অ্যাসিনক্রোনাস প্রসেস, যেটার মানে হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে না। এটা দিয়ে আচ্ছা। অনেক কিছু করা যায়, যেমন ধরুন মেল পাঠালেন, এগুলো সব অ্যাসিনক্রোনাস ফ্লো দিয়ে করা বেটার, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস প্রসেসটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার ট্রানজাকশনের মধ্যে এলো না, ওটা নিজস্ব একটা ডিলে থাকবে, কিন্তু ওটা হয়ে যাবে। কিন্তু সেলসফোর্স এটার টাইমিংটা নিজে কন্ট্রোল করে। অ্যাসিনক্রোনাস তার মানে শিডিউল ট্রিগার ফ্লো যেগুলো আছে সেগুলো কি তাহলে অ্যাসিনক্রোনাস? না, শিডিউল ট্রিগার হলো ব্যাচ প্রসেস। ব্যাচ তো বাই ডিফল্ট অ্যাসিনক্রোনাস, ও নিজের মতন চলছে। কিন্তু আমি যখন রেকর্ড ট্রিগার ফ্লো চালাচ্ছি সেই কনটেক্সটে এটা বেশি মানে রিজনেবল। আমার যখন রেকর্ড ট্রিগার ফ্লো যখন চলছে, এই নিউ ফ্লো আমি যখন চালাচ্ছি, এই রেকর্ড ট্রিগার ফ্লোতে আমি ইনক্লুড এ রান অ্যাসিনক্রোনাস পাথ থ্রু অ্যাক্সেস দ্য এক্সটার্নাল সিস্টেম, ঠিক আছে। ইউজুয়ালি আউটসাইড সার্ভার কল বা কোনো যেটা ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ফ্লো সিকোয়েন্সে, সেগুলো আমি অ্যাসিনক্রোনাসে আর ইউজুয়ালি, ঠিক আছে। এটা অ্যাসিনক্রোনাসের একটা, আপনি এটার মধ্যে একটা পান, এখান থেকে ইউজ করতে পারবেন। এটা যেই ঠিক করব তখন আমি যখন এই অ্যাকশনটা আমি বানাবো, এটা ওরা বলছে এটা আমি রান ইমিডিয়েটলি করবো নাকি অ্যাসিনক্রোনাস প্রসেসে। না, অ্যাসিনক্রোনাস প্রসেসে যদি আমি ক্রিয়েট কন্টাক্ট করি, হ্যাঁ, তাহলে সেটা কখন করব? মানে কন্ট্যাক্টটা কখন ক্রিয়েট হবে? তখন আপনার অ্যাকাউন্টের সেভের সাথে ওই কন্ট্যাক্ট ক্রিয়েশনের কোনো সম্পর্ক নেই। ডিপেন্ডেন্সি যদি না থাকে তখন আপনি অ্যাসিনক্রোনাসলি করবেন। বুঝাচ্ছে? তাহলে ওটা ট্রানজাকশন লিমিটের মধ্যে পড়বে না। এটা হচ্ছে আপনার রেকর্ড ট্রিগার্ড ফ্লো। মোস্ট অফ দ্য দেম আমরা করে নিয়েছি। টুক করে আমরা অ্যাসাইনমেন্টটা দেখে নিই। অ্যাসাইনমেন্ট আমরা কি করতে চাই, শিটে যাব, অ্যাসাইনমেন্টে যাব। দুটো জিনিস পড়ে আছে আমার। একটারে আমি টোটাল কোস্টার ক্যালকুলেট করতে পারিনি। কোস্টার পার ফ্রেমটা বানিয়েছিলাম তো আমরা নাকি? তাহলে টোটাল কোস্টারটা এবার আপনি বানাবেন। অটোমেশন শিখিয়ে দিয়েছি। তাহলে একটারে সব সিনেমা মিলিয়ে ও যতগুলো কোস্টার আছে সব অ্যাড করে আমায় রোল আপ করে দেখাতে হবে, ঠিক আছে। এটা অটোমেশন দিয়ে বানাতে হবে, ফার্স্ট অটোমেশন। সেকেন্ড হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড স্যালারি ফিল্ড বানাবো একটার অবজেক্টে, সেখানে যা ভরবো, সেভ যেই মারবো,
যতগুলো এই রণবীর কাপুরের সিনেমা আছে সবকটা সিনেমাতে ওই স্যালারিটা গিয়ে ওভাররাইড করে দেবে। ধরুন বরফি আর তামাশাতে 10 কোটি আর 20 কোটি আছে, আমি যদি এখানে 50 কোটি লিখে দিই তাহলে বরফির স্যালারিও 50 কোটি হয়ে যাবে, তামাশাটাও 50 কোটি হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো অটোমেশন বানানোর দায়িত্ব আপনাদের। Any questions? না, কোয়েশ্চেন তো হবে বানাতে গেলে।